ফতি সাপ্তাহুল্লাহ খান, আপনার লগে আছি আমি সাহারা খান। আজকের অনুষ্ঠানে বইয়া আমরা প্রাণের ভাষা সিলেটি ভাষায় নানান গপসপ করবো। আর আমার লগে গপ সাত দিবার লাগি লইয়া আইছি আমি দুইজন মেহমান। চলুকা আমরা দুইও মেহমানের লগে আপনারা পরিচয় করে দিলাই। আমার লগে পয়লা আসন লন্ডন প্রবাসী বিশিষ্ট কবি লেখক, বর্তমানে পিএইচডি রত বার্কিং এবং ডেগেনহামের সাবেক কাউন্সিলর জনাব এনাম আহমদ। আসসালামু আলাইকুম এনাম ভাই, আজকের অনুষ্ঠানে আপনারে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম শারাফা, আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাই। সম্মানিত দর্শক, আমরা লগে আসুন আর একজন মেহমান, বাংলাদেশে বসবাসকারী জনপ্রিয় আবৃত্তিকার জিনাত আফজা রিপা। আসসালামু আলাইকুম রিপা বোন, আজকের অনুষ্ঠানে তোমারে স্বাগত। ওয়ালাইকুম আসসালাম শারাপু, আপনারে ধন্যবাদ আমারে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ বোন। সম্মানিত দর্শক, আমরা আজকের এই দুই মেহমান খুব গুণী ব্যক্তিত্ব, আর বিশেষ করে তারা হইলা গিয়া আমরা বৃহত্তর সিলেটর হবিগঞ্জর সন্তান। তারার কাছ থেকে আমরা হবিগঞ্জ সম্বন্ধে নানান তথ্য জানবো। আশা করি আপনারা সকল আমরা লগে থাকবা। আমরা অনুষ্ঠানের শুরুতে আমি মনে করি যে আমার জিনাত বইনে তাই খুব ভালো ইসলামিক নাচ জানেন, তার কাছ থেকে একটা নাচ শুনিলাই, কিটা হইলে নাম ভাই বলা লাগবে? জি হয় জিনাত শুরু করো একটু। ধন্যবাদ আপা, ঠিক আছে আমি নাচ দিয়ে শুরু করি। আমি সাহারাপুর একটা নাচ নিয়ে আসছি আজকে, ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি নাচটা। বিশিষ্ট কবি সাহারা খান আপুর নাতে রাসুল। মরুর বুকে ফুটলো আজি সুগন্ধি এক ফুল, সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। যার আগমনে আকাশ বাতাস খুশিতে মশগুল, তার নামেতে গজল গায় মদিনার বুলবুল। যার আগমনে আকাশ বাতাস খুশিতে মশগুল, তার নামেতে গজল গায় মদিনার বুলবুল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দুনিয়া সৃষ্টির পিছনে বলো কার অবদান মূল, যারে দেখতে দুনয়নে হৃদয় হয় আকুল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। রোজ হাসরে উম্মতিরে হবেন যিনি বেকুল, যার সুপারিশে পাড়ি দেব পুল সিরাতের পুল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। ধন্যবাদ আফা। অসংখ্য ধন্যবাদ দীপা, খুব সুন্দর হয়েছে। আমি মনে করি যে আমার লেখা সার্থক হয়েছে।
বুঝছনি অনেক সুন্দর করে এবার লিখছেন আপা, ওটা না বলতে আমার মানে চোখে পানি এসে যায়, এত সুন্দর করে লিখছেন আপনি। না আমি আসলে গান বা গজল তেমন লেখি না, এটা আমার ফার্স্ট লেখা। এমনি তো আমি কবিতা লেখি, কিন্তু এটা যে তুমি অত সুন্দর সুর দিছো, আশা করি ভালো লাগছে। নাম ভাই কিতা কইন, ভালো লাগছে না? জি জি ভালো লাগছে, খুব খুব ভালো সুন্দর লাগছে, হয়েছে ধন্যবাদ আপনার। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি আইবো আবার তোমার কাছে। আমি জি আচ্ছা। দেখি আমার এনাম ভাইয়ের কাছে একটু কথা হইলাই। এনাম ভাই, আমরা তো এখন যে অবস্থাতে আছি, যে করোনাকালীন সময়ও আমরা মাঝখানেও কয়েকদিন কিছু সীমিত আছিল, এখন দেখা যায় লন্ডনেও বলা আবার দ্বিতীয় দফা খুব বেশি শুরু হয়েছে এবং আবার লকডাউনও দেওয়া হয়ে গেছে। তে আমি আপনার কাছ থেকে জানতাম চাই যে এই যে লন্ডনের দ্বিতীয় দফা লকডাউন বা লন্ডনের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে যদি আমরা একটু হইতা। ধন্যবাদ সারাফা। করোনা পরিস্থিতি নিয়ে আর কিতা হওয়ার আছে, এটা তো এখন ইন্টারন্যাশনালি একটা প্যান্ডামিক হয়ে শুরু হয়েছে। আমরা যেহেতু আমরা লন্ডন থাকি, আমরার জন্য তো একটু বেশি অসুবিধা হইতেছে। জানেন তো যে আবার সেকেন্ড রাউন্ড লকডাউন শুরু হয়েছে 5 তারিখ থেকে ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত। আম, সব বেশিরভাগ দোকানপাট গুলা বন্ধ, খালি এসেনশিয়াল দোকানপাট যেটা জরুরি প্রয়োজনে এইগুলা ছাড়া। আম, তবে একটা ভালো জিনিস হলো যে স্কুল গুলা খোলা আছে বাচ্চাদের জন্য। কারণ এই দেশের বৈজ্ঞানিকরা কইরা যে বাচ্চারার রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু বেশি, এবং তাদের ভবিষ্যতের কথা চিন্তা কইরা তো তারা স্কুলগুলা খোলা রাখতেছেন। আর হইলো আপনার যে গত 6 সপ্তাহে কিন্তু করোনার যে সংক্রমণটা বাইরে গেছে। আপনি পত্র পত্রিকার মাঝে দেখবেন যে প্রায় প্রতিদিন 12 থেকে 20 হাজার লোক নতুন কইরা সংক্রমিত হইতাছে এই দেশের মাঝে। গতকালকে সম্ভবত 400-র উপরে মানুষ মারা গেছেন। সো এটা এখন আসলে খুবই একটা দুশ্চিন্তার বিষয়, আসলে জিনিসটা সামনের দিকে কিভাবে যাইবো। তবে আমাদের সাহিত্য সংস্কৃতির দিক থেকে আসলে মনে হয় যে অনেকেই এই সুবাদে, অনেক বন্ধু বান্ধবরা বা যারা লেখালেখি করতেছেন তারা হইতেছেন যে যে না, এই সময় যেহেতু একটু সময় আছে, সবাই ঘরের মাঝে গৃহবন্দী, অনেকেই লেখালেখি করতেছেন, অনেক বই পড়তেছেন, অনেকে সময়টারে কাজে লাগাইতেছেন। এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য করা লাগবে যে যেহেতু আমরা বন্দী আছি ঘরের মাঝে, আমরা দুশ্চিন্তা না কইরা আমরা জিনিস সময়টারে কিভাবে কাজে লাগাইতে পারি। যেমন আমার কথাই কই যে এই এই গৃহবন্দির সময় গত ফেব্রুয়ারি থেকে আমি প্রায় ঘর থেকে বাসা থেকে কাজ করতেছি। এই সময়টা যখন ওই সময় পাইছি যে যারা মুরব্বীরা আছেন দেশে বিদেশে, তাদের সাথে যোগাযোগ করা, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করা, তাদের জিগানে যে আপনারা কিলাখান আছেন, ঠিক আছেন নি, এই সময়টা পাওয়া। আমরা যে বিদেশ আইলেও মানুষের কয় যে না আমরা সবাই বুঝলা যায় খুব ব্যস্ত, আসলে তো আমরা ব্যস্ত, আপনিও জানেন যে কতটুকু ব্যস্ততার মধ্যে খাটানি লাগে। কিন্তু এই সময়টা চিন্তা করলাম যে না, এতগুলা মানুষ দুনিয়া থেকে মৃত্যুবরণ করতেছেন, তারারে আর খেয়ে যাইবা আগামীকালকে আমরা তো জানি না। সবার সাথে যোগাযোগ করা, তারপরে বিশেষ করে সাহিত্য সংস্কৃতির দিক থেকে মনে হয় যে অনেকে বেশি বেশি করে কবিতা পড়ে, গল্প উপন্যাস পড়ে। আমার অনেক বন্ধু বান্ধবেরা আছে যারা আমার মেসেজ দেয় আজকে এই বইটা পড়ে শেষ করলাম, আজকে কবিতাটা পড়লাম। বা অনেক সময় দেখা যায় যে যেমন রিপা আবৃত্তি করে, অনেক সময় আমি তার আবৃত্তি মনোযোগ দিয়ে শুনি, তারে একটা ফিডব্যাক দেই যে না তোমার এই আবৃত্তিটা খুব ভালো হয়েছে। এই জিনিসগুলো আসলে আমরা যদি পজিটিভ ভাবে একটু নেই, সাহিত্য সংস্কৃতি কইন, ধর্ম কইন, সমাজ কইন, আমরা চারপাশে যে মানুষগুলো আছে তারাই নিয়ে আমরা যদি একটু পজিটিভ ভাবে চিন্তা করি, আমরা এই সময়টা একটু কাজে লাগাইবার চেষ্টা করি। এইটা হইলো যে আমার আসলে এখানে আমি এই মেসেজটা দিতে চাইতেছি। থ্যাংক ইউ ধন্যবাদ সারা। ভাই, ধন্যবাদ, খুব সুন্দর কথা কইছেন। আসলে এই যে করোনাকালীন সময়ে আমি মনে করি যে শারীরিক অসুস্থতার থেকে আমরা মানসিক অসুস্থতা বেশি হয়ে যায়, কিতা কইন? জি আমরা এর লাগি মনটারে আমরা চাই যে একটু বিজি রাখলে ভালো হইব। আর এই করোনার কিন্তু নেগেটিভ সাইড এবং পজিটিভ সাইডও আছে। যেমন পজিটিভ কিন্তু অনেকটা আছে, যেমন আমরা আগে আমার হাজবেন্ড হোকা বা একজন বাচ্চাদের সময় দিতে পারছে না, এখন কিন্তু যথেষ্ট সময় দেয়। অনেক মাও কর্মজীবী আসলে তারা এখন সময় দেয়। বা ধর্মীয় কাজে আমরা আগের চেয়ে কিন্তু এখন বেশি আমরা একটু সময় দিতাম পারলাম। তারপরে আমরা পুরানা অনেক বন্ধু বান্ধব বা আমরা আত্মীয় স্বজনেরও আমরা কিন্তু টেলিফোনে খোঁজ খবর লইতাম পারি। আর আমরা অনেকে যাতো কিন্তু এই যে ধর্মীয় কাজে যেমন দান দক্ষিণা সাহায্য সহযোগিতা এইসব কাজও কিন্তু এরকম ভাই আমরা করতাম পারি। এই অনেকে করতেছেন। জি খালি আরেকটা জিনিস আমরা একটু অ্যাড করতাম চাই যে আমাদের এই মানে এই দেশে, আমরা যে দেশে আছি, এই দেশে এরকম দেশের মাঝে কিন্তু যে ডোমেস্টিক ভায়োলেন্স যেটা, এটা কিন্তু বাইরে গেছে, রেটটা বাইরে গেছে।
এই জিনিসটা কিন্তু আমরা চিন্তা করা লাগবে। শুধু এখানে না, আমার মনে হয় যে বাংলাদেশে ওইরকম একটা জিনিস পরিস্থিতি আছে, যখন মানুষ একটু অভাবের মাঝে থাকে, মানুষ যখন একটু দুশ্চিন্তার মাঝে থাকে, তখন তাদের একটু মেজাজ খারাপ থাকে, বাচ্চা কাচ্চা বা হাজবেন্ড ওয়াইফ বা আত্মীয় স্বজনের সাথে একটু মানে ব্যবহারটা ভালো করে করতে পারে না। এইরকম জিনিসটা আমরা যদি নিজেরা ব্যস্ত রাখি একটা জিনিস দিয়ে, তাহলে কিন্তু মনে করেন যে এই জিনিসটাতে হয়তো বা আমরা মুক্ত পাইতে পারি। যেমন যে আপনার যে জিনিসগুলা হইলো, যে এই চর্চাগুলা যদি আমরা বাসার মাঝে করি, তাহলে হয়তো বা একটু এটা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। সুন্দর একটা কথা কইছো না, এটা তো আমরা অনেকটা জানছি, অনেক পরিবার হইতা ফ্যামিলি ক্রাইসিস গুলা বাড়ি গেছে, ডোমেস্টিক ভায়োলেন্স বাড়ছে। এই জন্য আমরা কিন্তু সবার প্রতি সহনশীল মনোভাব থাকতে হইব। যেমন হাজবেন্ডে আগে হয়তো রিপাও একটু শরীর হইতে পারো, যেমন হাজবেন্ডে আগে পাঁচ তরকারি রান্ধাইছো, এখন কিন্তু বুঝতে হইব যে বিচারিরও মন মানসিকতা বাড়া নাই বা আমারও বাড়ার বারবার আছে। যেমন পারিবারিক কাজ আগে মহিলা একলা করছে, এখন কিন্তু ইচ্ছা করলে কিন্তু হাজবেন্ডের সাহায্য করতে পারে, বাচ্চারাও মারে হেল্প করতে পারে। কি করিবা? জি 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 আপা, ঠিকই আছে, ঠিকই আছে। আমরা মানে এইটা করোনায় অনেক কিছু নিয়ে গেছে, আবার অনেক কিছু অবদানও আছে দিয়া গেছে আমরা ঘরের মানুষের সাথে অনেকটাই কাছাকাছি হওয়ার আরো টাইম পাইলাম বেশি, বাচ্চারা সময় দিতে পারছি, তারপর হাজবেন্ডের সময় দিতে পারছি। আর এই যে এখন ঘরে বসে লাইভ অনুষ্ঠান গুলা করতেছি আপনার সাথে, আমরা একটা বাইরের বিশ্বের সাথে একটা যোগাযোগ মাধ্যম, এটা আমরা মানে প্রচার বিমুখ ব্যক্তিরা কাছে আইসন, সামনে আইসন। এগুলা কিন্তু প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু পজিটিভ নেগেটিভ আছে। মানে নেগেটিভটা বলি আমরা পজিটিভ চিন্তা করার চেষ্টা করতাম আর কি। ধন্যবাদ ভাই, আমি আইমু আপনার কাছে আবার। তো আমি এর কাছ থেকে জানতাম চাই জিনাত, আমরা যেহেতু আইসি, আমরা সিলেটি শিকড় একটা আঞ্চলিক প্রোগ্রাম, আমরা প্রাণের ভাষায় কথা কইরাম, আমরা সিলেটি আঞ্চলিক ভাষা নিয়ে একটু কইবাইনি তুমি। তার আগে আমি 1 মিনিট, আমরা অপু ভাই আমরা লগে শরীক হইছন, অসংখ্য ধন্যবাদ অপু ভাই, আপনি অত ব্যস্ততার মাঝে আমরা সামনে যে আইছন, ধন্যবাদ। আশা করি পুরো অনুষ্ঠানটা আপনি দেখবা। আচ্ছা জিনাত। জি আপা, সিলেটের আঞ্চলিক ভাষা নিয়ে বলতে গেলে সবার আগে আমি আসলে শুকরিয়া আল্লাহর কাছে, আমি সিলেট অঞ্চলে জন্মগ্রহণ করতে পারছি। আর সিলেটের 360 তীর্থস্থান, এটা একটা পুণ্যভূমি, এখানে জন্মগ্রহণ করছি, এটা আমার আসলে আল্লাহর কাছ থেকে একটা পরম পাওয়া আমার, আমি খুব গর্বিত লেগে। আর সিলেটের আঞ্চলিক ভাষা নিয়ে বলতে গেলে সবার আগে কইতে হইব সিলেটের যে কথ্য ভাষাটা, এটা আসলে সারা বিশ্বের মধ্যে এটা 1,18,00,000 কথ্য ভাষাভাষী মানুষের মধ্যে এই ভাষাটার স্থান হয়েছে গিয়া পৃথিবীতে 97তম। আর এই যে সিলেট অঞ্চলের এই ভাষাটা বাংলাদেশের মধ্যে এটার স্থান 2য় বৃহত্তম ভাষা। প্রথম স্থান অধিকার করে আছে আমাদের চট্টগ্রামের চাটগাইয়া ভাষা, আর 2য় স্থানে সিলেট অঞ্চলের ভাষা। আর সিলেট অঞ্চলের ভাষার একটা জানলে ভালো লাগবে, আপনারাও জানেন নিশ্চয়ই আপনারা, যে একটা বর্ণমালা ব্যবহৃত হয় সিলেট অঞ্চলের ভাষার। এই বর্ণমালাটার নাম হয়েছে সিলেটি নাগরী লিপি। সিলেটি নাগরী লিপিটা আবার সিলেট অঞ্চলে আর ভারতের আসাম রাজ্যের যে এই বরাক উপত্যকা আছে ওইখানে ব্যবহৃত হয়। আবার সিলেট অঞ্চলের বাইরেও আছে, সিলেট অঞ্চলের বাইরে বাংলাদেশের ময়মনসিংহ, নেত্রকোনা, তারপরে কিশোরগঞ্জ, ওই সব জায়গায়ও এই সিলেটি নাগরী লিপিটা প্রচলন আছে আর কি। আর সিলেট অঞ্চলের ভাষা নিয়ে আমাদের কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক, গল্পকার অনেক কবিতা, গল্প, প্রবন্ধ, পুঁথি লিখে গেছেন, এটা আমরা সবাই জানি। এবং জিনাত, তুমি যখন পুঁথির কথা উঠলাতে, পুঁথি তো বুঝছি না আমরা, বহুত দিন হইছে, একটা পুঁথি পারবাইনি কইতাই আমরা। ঠিক আছে আপা, আমার কালেকশন একটা পুঁথি আছে। আমি যে সিলেটের একজন স্বনামধন্য কবি, লেখক, তারপরে উনি অনেক গল্প, কবিতা লেখছেন, পত্রিকায় লেখালেখি করেন, আপনি চিনেন নিশ্চয়ই, রেহানাম ভাইও চিনে মনে হয়, আমাদের মানিক পাল দাদা, সিলেট অঞ্চলে উনার বাড়ি। তো উনার একটা পুঁথি আমার কাছে আছে, যদি তাহলে আমি কি পুঁথিটা আপনার সামনে জি আয়ানাম ভাই, সারাপু, আমি পুঁথিটা বলি আর কি। পুঁথি আসলে খুব জনপ্রিয়, তো দাদা খুব সুন্দর করে পুঁথিটা লেখছেন, সিলেটের আঞ্চলিক ভাষায় রচিত। পুঁথির নাম হচ্ছে গিয়ে সিলেটের কিসসা। আচ্ছা, কবি মানিক পাল। শোনো শোনো দেশ বিদেশের যত বন্ধু ভাই, জন্মভূমি সিলেটর কিসসা হইয়া যায়। শাহজালাল, শাহপরানার, শ্রী চৈতন্যর মাটি, বাংলাদেশ
দেশের সিলট ও ভাই সকল থাকি খাটি, ও ভাই সকল থাকি খাটি। সুরমা নদী যায় রে বইয়া সলাত সলাত করি, কিন ব্রিজের উত্তরে দিয়া আলী আমজদের ঘড়ি, ও ভাই আলী আমজদের ঘড়ি। লাক্কাতুরা মালনী সোরা সাবাগানে ভরা, লাউয়াই সোরা বিছনা কান্দি কি সুন্দর মন কারা, ও ভাই কি সুন্দর মন কারা। জাফলং গেলে দেখা যায় ফাত্তরেরও মেলা, চোখ জোড়ায় প্রাণ জোড়ায় মন করে উতলা, ও ভাই মন করে উতলা। সিলেটর রূপগুণের নাই যে কোনো শেষ, সকলে কয়েক দুটি পাতা একটি কুড়ির দেশ, ও ভাই দুটি পাতা একটি কুড়ির দেশ। পরবাসে তখন কত আত্মীয় স্বজন, সকলে হয় আমার সিলেট 2 নম্বর লন্ডন, ও ভাই 2 নম্বর লন্ডন। পরবাসী সিলেটির কত অবদান, দেশের উন্নতির লাগি ধরি দিন যান। হাসন রাজা গিরিশচন্দ্র জেনারেল উসমানী, বাউল সম্রাট আব্দুল করিম সিলেটর গুণী, ও ভাই সিলেটর গুণী। ফেঞ্চুগঞ্জের সার কারখানা বালাগঞ্জের পাটি, কুশিয়ারা নদী চলে বইয়া উজান ভাটি, ও ভাই বইয়া উজান ভাটি। মনু নদীর পৌর শহর মৌলভী বাজার, খুয়াই পার হবিগঞ্জ জন্ম বাপ দাদার, আমার জন্ম বাপ দাদার। দাওয়াত রইল সময় করি একবার সিলেট আইও, মাজার জিয়ারত করি ঝর্ণার পানি নিও, ও ভাই ঝর্ণার পানি নিও। আপদ বালাই দূর হইব পুণ্যভূমির ছোঁয়ায়, ধন্য হইব জীবন রে ভাই আশীর্বাদ আর দুয়ায়, ও ভাই আশীর্বাদ আর দুয়ায়। সিলেটর রূপের কথা কইয়া গেলাম অল্প, পরে আবার দেখা হইলে কইমু বাকি গল্প, ও ভাই কইমু বাকি গল্প। আজকের মতো সিলেটর কিস্সা দিলাম ইতি, সালাম আদাব রইল আমার আরো রইল প্রীতি, সালাম আদাব রইল আমার আরো রইল প্রীতি। ধন্যবাদ আপা। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর ছিল, বৃহত্তর সিলেট নিয়ে দাদা লেখছেন। দাদারে অসংখ্য ধন্যবাদ, সুন্দর একটা পুঁথি আমি পাইছি দাদার অবদানে। আর যাই লেখছেন এই পুঁথিটা তার কাছে, তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। জি ধন্যবাদ আপা। খুব সুন্দর হয়েছে। আমরা মানে এই পুঁথির মাধ্যমেও তো আমরা সিলেট হবিগঞ্জ সকলটা হইছে যে সন্তান প্রতি আমরা শ্রদ্ধা, মৌলভীবাজার সিলেট হবিগঞ্জ বৃহত্তর সিলেট নিয়ে সুন্দর করে একটা পুঁথি দিছেন। আল্লাহ তাআলা নেক হায়াতে তৈবা দান করুক, আরো লেখার তৌফিক দান করুক। খোয়াই নদীর জন্ম, তোমার রিপার জিনাতের জন্ম তো খোয়াই নদীর পারে, মানে হবিগঞ্জ জেলায়। তুমি তোমার মনের কথা তুমিও হয়ে লাইছো এই পুঁথির মাধ্যমে। আমারও জন্ম বাপ দাদার, ঠিক আছে, দাদার সাথে আমার মিল আছে। এ নাম্বার কাছে ফলে আমরা পছন্দের একটা কবিতা হই নাই, পরে যাই মনে অন্য প্রসঙ্গ। আমার লেখা নেই না, যে কোনো কবিতা হইল, পছন্দের যে কোনো একটা কবিতা লেখাই শুনি। হ্যাঁ ভাই, আমার লেখা শুনতে হইলে তো আমি তো আর কবিতা আবৃত্তি করি না। রিফা তো কবিতা আবৃত্তিকার, কিন্তু আমরা তো মনে করেন যে কবিতা পড়ি আর কি। যেমন প্রাইমারি স্কুলে ছোটবেলা যে কবিতা পড়তাম, যে দাঁড়াই আসে যে পড়াটা নিজের, আর এখন তো পড়ি যে নিজের মনের কেতার লাগি, মানে নিজের মনের আনন্দর লাগি বা লেখি, কিন্তু আবৃত্তি খান না। তো আপনি যখন কইছেন একটা কবিতা ফইরা শুনাই আপনারে, আমার একটা সেকেন্ড দিন, আমি আমার যে বই থেকে একটা কবিতা আপনারে শুনাইবার চেষ্টা করতেছি। গত 21শে ফেব্রুয়ারিতে তো নাম্বারের একটা বই প্রকাশিত হইছে। জি, আমার সেকেন্ড বই বাইরেছে, এটা থেকে আমি একটা ছোটখাটো একটা কবিতা শুনাই এলাই তোমরারে, যেহেতু আপা আমার কইছেন। আপনার কমেন্ট গুলো আমি ঠিক মতো পড়তে পারলাম না, খালি জায়গা।
আচ্ছা আপনি খুঁজে বাইর হোক আমি কয়টা কমেন্ট পড়িলাই। জি আমরা ফরিদা হক বই না শুন আমার লগে তাই হইছেন। বাহ, ধন্যবাদ ফরিদা বই। খান আপু হইছেন ভালো লাগছে, আজকের নেটওয়ার্কটা দারুণ সঙ্গ দিচ্ছে। যাক ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। শাহিন আক্তার, সাহারা আপা, আপনার দারুণ লাগে, অসংখ্য ধন্যবাদ। মানিক হইছেন প্রতিভা হবিগঞ্জের অনেক, ঠিক ভাই, হবিগঞ্জের অনেক প্রতিভা আছে, ধন্যবাদ আপনারা লগে থাকা। আচ্ছা, আমরা এনাম ভাইয়ের কাছ থেকে কবিতা শুনলাই। জি আচ্ছা, তা আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ যেটা বাইরে ছিল গত 21শে মে মেলাতে, এক বিন্দু ভালোবাসার টানে, ওইটার থেকে একটা ছোট একটা কবিতা পড়া শোনাই। প্রাণের জরুরি। স্রোতের ভেতর ভাঙা জল, বয়ে বয়ে চলে নদী, আমার ভেতর তুমি বল, কোলাহল নিরবধি। নদীর বুকে ক্ষরণ হয়, পারে যত ভাঙা মাটি, তোমার বুক ভিজতে হয় আমার নত করুটি। বহতা জলে কাটা কমল, যাতনা আছে ফেরারি, বুক বিদেশে নামলে ঢোল, তুমি ত্রাণ জরুরি। ধন্যবাদ। এই আছিল আমার ছোটখাটো একটা কবিতা আপনাদের জন্য। এই আচ্ছা, সাউন্ডটা ক্লিয়ার আর না এনাম ভাই, আপনি শুনতানি আমরা কথা? জি শুনতাছি। জি আচ্ছা, আপনার কাছ থেকে আমি জানতাম চাই যে আপনার সাহিত্য চর্চা হবে তা কি, বা যদি আমরা একটু বিস্তারিত হইতা। আপনি তো, আমরা জানি আপনি তো বিভিন্ন বহুমুখী কাজ করেন, এরপরে দিয়ে আপনার সাহিত্য চর্চাও শুরু হয়েছে, তো ওগুলা নিয়ে আমরা জিনিসটা শেয়ার করতাম। সাহিত্য চর্চা কবে থেকে শুরু, এইভাবে তো তারিখ চিন্তা করে বাইর করলে আমি কইমু যে আসলে আমার প্রথম কবিতাটা যেদিন প্রকাশিত হয়েছিল ওইটাই মানে আমার অফিসিয়াল ডেট, যে আমার ওই দিন থেকে সাহিত্য চর্চা শুরু। মানে যদিও হাই স্কুলে থাকতে 7-8 থাকতে অনেক কবিতা গল্প লিখতাম, তারপরে লুকায় লুকায় সিরিয়া সিরিয়া ফালাই দিতাম, তখন কিন্তু এটা একটা সিক্রেট বিষয় আছিল যে খাতার মলাটের ভিতরে আপনি লিখে রাখুন, কেউ যাতে না দেখতে পারে কেটা লেখা হইলো, কেউ খোয়া যাইতো না। তো এরকম একটা সময় আছিল। তারপরে এরকম তো অনেক লেখছি, কিন্তু আমার প্রথম এসএসসি পরীক্ষা দেওয়ার পরে যে অনেক যখন একটু সময় পাইছিলাম তখন অনেক বই পড়ার এবং অনেক কবিতা গল্প পড়ার সময় ছিল, তখন আমি মনে মনে চিন্তা করলাম যে না, কিছু লেখা দরকার। তখন লেখার পরে একটা কবিতা লিখছিলাম, মনে আছে, তুমি ছিলে, 10 থেকে 12 লাইনের। তারপরে হবিগঞ্জে তখন একটা সাময়িকী বাইরিব, একদিন আমি আইটে যাইতেছি কলেজের সামনে, হঠাৎ করে দেখলাম যে ছোট্ট করে একটা বিজ্ঞপ্তি, লেখা আহ্বান। তো আমি ওইখানে লেখা ওই ঠিকানা খুঁজা যে ওইখানে আমি লেখাটা জমা দিলাম। লেখা জমা দেওয়ার পরে তো এখন তো অপেক্ষার পালা যে এই কারা এই ম্যাগাজিনটা বাইর করবে, তারপরে কি বাইর হইব, আমার কবিতা যাইবো কিনা ওই রকম। তো হঠাৎ করে তারা ওই ম্যাগাজিনটা বাইরে ছিল আমার মনে সম্ভবত তো ডিসেম্বরে, তখন আমাদের যে বিজয় দিবস, তখন আমরা সবাই কিসের মাঝে আপনার শিরিষতলায়, ঐতিহাসিক শিরিষতলায়, ওখানে আমরা সবাই জড়ো হয়েছি। আর যারা যারা ম্যাগাজিনটা রেডি করছিল তারা সবাই আইসে। একজন মানুষ আমার কইতেছে, তোমার নাম এনাম না? জি। ও, তোমার 2টা সৌজন্যের সংখ্যা দেওয়া হইলো, এটা তোমার কবিতা তো হয়েছে, খুব সুন্দর। আমি বললাম একদম, মানে এটা মানে আমার জীবনের এটা লেখালেখি এবং সাহিত্যের জগতে তবে একটা মানে সারপ্রাইজ কোয়া যায় যে আমার হাতে 2টা সৌজন্য সংখ্যা দেওয়া হয়েছিল। সাময়িক এটার নাম ছিল বিনোদন। তখন আমি এটা খুললাম, সাথে সাথে পড়লাম অনেকবার। ওই দিন একটা ইমোশনাল দিন গেছে, সারাদিন একটু পর বাইর করে নিজের কবিতাটা পড়ি, যে টাইপ করা, মানে সাফারক করে এবং কোনো বানান ভুল ছাড়া, এবং আমারে প্রশংসা করাইছে যে তোমার কবিতাটা খুব সুন্দর হয়েছে। ওইটা 1995 সালে। তারপর থেকে তো ওই কবিতা দিয়ে আমার শুরু। তারপরে বিভিন্ন তাদের মাধ্যমে বিভিন্ন সাহিত্য সংগঠনে জড়িত, আরো অনেক পত্র পত্রিকাতে লেখালেখি, সাংবাদিকতার সাথে জড়িত। তারপরে আমাদের যখন কলেজে লেখাপড়া করি তখন ওই সুবাদে তারপরের বছর কিন্তু জিনাতের সাথেও পরিচয়। আমাদের কিন্তু একটা ঐতিহাসিক একটা সম্পর্ক আছে, যে জিনিসটা যদি আপনার সময় থাকে তাহলে আমি একটু বলি।
না হয়নি, এটা আসলে সারাবু শুনলে খুব খুশি হইবা। জি, তো তখন আমরা যখন বৃন্দাবন কলেজে যখন পড়ি, যখন আমরা সেকেন্ড ইয়ারে, তখন মনে হয় রিপা এসে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। তা বৃন্দাবন কলেজে আমরা কবিতা, গল্প লেখা, সাংস্কৃতিক অনুষ্ঠান করা, এগুলার জন্য আমরা একটা ক্যাম্পাস থিয়েটার, কথক ক্যাম্পাস থিয়েটার করছিলাম। তো আর ওইখান থেকে এই দেয়ালিকা ও প্রকাশিত হইতো। তো তখন তো আর এই যে সব ছেলেরা মেয়েরা একটু সেগ্রিগেটেড আছিল, সবাই তো আর একসাথে চলতো না, এবং খুব কম সংখ্যক মেয়েরাই হবিগঞ্জ শহরে যারা মনে করেন যে এইগুলার মাঝে উৎসাহিত হইতো। তখন রিপার সাহায্যটা আমাদের জন্য খুবই উপকারী ছিল। যখন মাঝে মাঝে যখন আমরা বিভিন্ন রকম অনুষ্ঠান করতাম, তখন আবৃত্তি করার জন্য রিপাকে লাগবে, তারপরে উপস্থাপনা করার জন্য রিপাকে লাগবে, তারপরে যখন আমরা দেয়ালিকাটা, দেয়াল পত্রিকা হাতে লেখা, আমরা সারা সপ্তাহ আমরা হাতে লিখতাম, লিখে সে একটা পত্রিকা যাইতো মেয়েদের কমন রুমে, আর একটা পত্রিকা যাইতো লাইব্রেরিতে। তখন অনেক সময় তো যে উপরের তলাতে উঠতে, যে আমরা মেয়েদের কমন রুমে ঢুকতে একটু অসুবিধা হইতো, তখন রিপা আমাদেরকে সাহায্য করতো। এটা কলেজের ভিতরে ছেলেরা যাওয়া ঢুকা নিষেধ আছিল, নিষেধ আছিল বৃন্দাবন সরকারি কলেজে, বৃন্দাবন সরকারি কলেজ। তখন তারপর থেকে আমাদের আবার এখান থেকে যখন একটু পরিচয়, তারপরে কিন্তু যে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্র আবার একসাথে করি, ছেলেরা যাইতে পারে না, মেয়েদের কোনো যাইতে পারে না। আর এটা তো যে সরকারি কলেজ ছিল, ছেলে মেয়েদের উভয় কি আছিল। তো তখন আমরা আবার যে বিশ্ব সাহিত্য কেন্দ্র করি হবিগঞ্জ জেলায়, শহরে মেইনলি আমরা যে বই পড়া কর্মসূচি, আমার মনে হয় যে আমাদের একজন বড় ভাই ছিল রাসেল কবির, উনার নেতৃত্বে রিপা, আমি এবং আরো অন্য কয়েকজন, আরো 5 জনে এটা করছিলাম। তখন আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম করতাম, বই পড়া কর্মসূচি করতাম। তখন আলোকিত মানুষ চাই, ওইটা আমরা শুরু করি। ওইটাতে আমরা কিন্তু একসাথে মনে করেন যে আমরা 2 জন কাজ করছি। তখন আমরা এই প্রায় সময় রিপার বাসায় যাওয়া লাগতো। উনারা রিপার আব্বা মরহুম আমির হোসেন সাহেব, উনি নাই, কিন্তু উনার অনেক সাহায্য, যে পরিবার থেকে যে একটা সাপোর্ট, যে একজন এই সব ভালো কাজ করাতে। প্রায় সময় ভয় পাইতাম দরজার সামনে দাঁড়ায় যে উনি কিছু বলেন কিনা। উনি বলতো যে না, তোমরা আসছো রিপার সাথে দেখা করবা, তোমরা কি আরেকটা প্রোগ্রাম আছে, এইবার কি সে আবৃত্তি করবো না উপস্থাপনা? তো কইতাম যে আমরা অনুপ্রেরণা দিত উনি। তো গেলে পরে ঠিক আছে ওরে ডাক দিব, জি। তা উনি বলতো, উনি খুব যে ওই সময়টা তো আপা যে সবাই তো ইচ্ছা করলেই পারতো না যাইতে, মানে একটা বাইন্ডিং থাকতো সব ফ্যামিলিতেই, মেয়েরা খুব একটা এলাও আসতো না। এখন যেমন এই জিনিসটা কমে গেছে গিয়া, সবাই দিন, আগে তো এটা খুব বাইন্ডিংও আসলো, সংস্কৃতি মনা পরিবার হওয়াতে সাপোর্টটা পাইছে আলহামদুলিল্লাহ। এই জিনিসগুলো আর কি যে খুব আমার আজকে যেহেতু আমরা একসাথে এক প্ল্যাটফর্মে আমরা এই অনুষ্ঠানটাতে আছি, আমার মনে হলো যে না, এই স্মৃতি বিজড়িত কথাগুলা একটু উল্লেখ করা দরকার। মাঝখানে তো যে আমরা আবার বিচ্ছিন্ন হয়ে গেলাম, যে লেখালেখি হয়তো অনেকটা বন্ধ, পারিবারিক ব্যস্ততার কারণে আবার হঠাৎ কইরা আমরা আবার একত্রিত হইলাম। এখন আবার যে সে এখনো যে সময় দিতেছে, এই জিনিসটা কিন্তু খুবই মানে ভালো লাগে আর কি। তো এইটা হলো যে তার আর আমার যে একটা যে সাংস্কৃতিক জগতে যে একটা কানেকশন। আর আপনি যে প্রথম যে প্রশ্নটা করছিলেন যে সাহিত্য জগতের, আমরা একটু মনে হয় সাইডে আইয়ে পড়ছি জিনিসটা থেকে। তো তখন থেকে যে লেখালেখি করা, তারপরে 2000 সালে আমার প্রথম বই বাইর হয়। তখনকার সময় কিন্তু মোটামুটি বইটা হিট করছিল। তারপর থেকে এই গল্প, কবিতা, তারপর সাংবাদিকতা করা, তারপরে আপনার এই বিভিন্ন পত্রিকা লেখালেখি করা, বন্ধুসভা করা, তারপরে আপনার ভোরের কাগজের মনে একটা কি সংগঠন ছিল ওইটা করা, তারপরে বিশ্ব সাহিত্য কেন্দ্র করা, এরকম যে আমাদের বৃহত্তর সিলেট তথা হবিগঞ্জের অনেক সাংস্কৃতিক অঙ্গনে আমরা চেষ্টা করছি নিজের জড়িত রাখার, এবং ওইভাবে আমরা নিজের ব্যস্ত রাখার চেষ্টা করছি, যেটা আসলে আজকাল একটু সোশ্যাল মিডিয়ার কারণে ওই জিনিসটা ওইভাবে দেখা যায় না আর কি। আগে অতটুকু মানে ইজি আসছিল না। আমিও কইমু আমার পরিবারের কথা, যে আমার ভাই বা আমার কোনো সব জায়গায় যাইতেও দিতা না, কোনো হানো যাইতে হইলে আমরা আব্বা থেকে আমরা বড় বাইরে ডরাইতাম বেশি, মানে আব্বারে সুপারিশ করতাম, আব্বা একটু কই না বাইরে পরীক্ষা দিবার লাগে, কলেজ পরীক্ষা দিয়া হারলেও রিস্কা রেডি উঠে যাইতাই, আশেপাশে দেখাইবার সুযোগ দিতাম। এখন কিন্তু অনেকগুলা কমছে, বা আমরাও আর একটু মানে সাহস হইছি, বুঝছেন। ধন্যবাদ এনাম ভাই আপনার লগে কথাগুলো আপনি যে শেয়ার করছেন।
আমরা আইমু আবার আপনার কাছে, আপনি আপনার পছন্দ মতো একটা কবিতা রেডি করুকা, আমি আইয়ার আপনার কাছে আবার। এখন আমি যাই আর জিনাতুর কাছে। হবিগঞ্জ শুনছি আমরা অনেক গুণীজনে ভরপুর, তা আমি চাইমু যে তোমার হবিগঞ্জ গুণীজন যদি আমরা একটু শেয়ার করতে। জি আলহামদুলিল্লাহ আপা, আসলে খুব মূল্যবান একটা প্রশ্ন। আজকের প্রোগ্রামে হবিগঞ্জ বাসী রইয়া আমি হবিগঞ্জের গুণীজনরা সম্পর্কে সরি জিনাত, আমি একটা কথা কইলাই আমি দর্শকের উদ্দেশ্যে, যে আমরা এই প্রোগ্রামটা কিন্তু এখন থাকি ইউটিউবে আপনারা দেখতে পারবা সরাসরি, আর আমরা এনটিভি ইয়ে করলে আপনারা সরাসরি আমরা দেখতে পারবা, ইউটিউব চ্যানেল দেওয়া আছে, আপনারা কিন্তু সরাসরি ইউটিউব চ্যানেলেও দেখতে পারবা আমরা প্রোগ্রামটা। ধন্যবাদ জিনাত। জি ধন্যবাদ আপা। তো আজকে আমার এই প্রশ্নটা আসলে খুব মূল্যবান প্রশ্ন, আপনার যেটা কইতেন চাইছি হবিগঞ্জের গুণীজন সম্বন্ধে, তার প্রতিনিধি হইয়া আমি আজকে তারা সম্বন্ধে একটু কইমু, এটা আমার সৌভাগ্য, আর এটা আপনার বদৌলতেই আমার হইছে এটা। জনাব আবুল হোসেন ভাই, শ্রদ্ধেয় আবুল হোসেন ভাই, এএনটিভির পরিচালক, এবং আপনারা আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানটার মধ্যে আমার আনা দেখিয়া। আমি হবিগঞ্জের গুণীজন সম্বন্ধে একটু দেখি হই, কারণ অনেকজন সম্বন্ধে কই দিব, আর যদি আমার ভুল ত্রুটি হয়, কারণ নাম যদি আমার ছুটে যায়, তাহলে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার দেখবা, কিছু মনে করবা না। সকলের তো আর হওয়া সম্ভব না, যতটুকু পারো আর কি। জি হয় যতটুকু পারি আমি তারার কথা কইমু আর কি। তো হবিগঞ্জের গুণীজন সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হবে বিপিন চন্দ্র পাল। তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের তথা বিশ্বের বাগ্মী নেতা হিসেবে খ্যাত। তারপর এম এ রব মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন। শাহ এ এম এস কিবরিয়া, আমরা সবাই উনাকে চিনি, যিনি ছিলেন 52 ভাষা আন্দোলন ও 71 মুক্তিযুদ্ধের সক্রিয় নেতা। আমরা সবাই জানি উনি আওয়ামী লীগের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে গেছেন। তারপর আমি বলবো সৈয়দ মুজতবা আলীর কথা, তিনি ছিলেন প্রখ্যাত রম্য সাহিত্যিক। তারপর আমি বলবো হেমাঙ্গ বিশ্বাস, বিশ্ব গণসঙ্গীতের প্রাণপুরুষ ছিলেন তিনি, ও গণনাট্য নতুন প্রবাহের সৃষ্টিকারী ছিলেন। ডক্টর আব্দুর রশিদ চৌধুরী, তিনি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ভাইস চ্যান্সেলর। জগৎ জ্যোতি দাস, তিনি ছিলেন মুক্তিযুদ্ধকালীন ভাটি এলাকার দুর্ধর্ষ গেরিলা বাহিনীর দাস পার্টির কমান্ডার। শেখ ভানুশা, যার কথা না বললেই নয়, তিনি ছিলেন হবিগঞ্জের মরমী সাধক, কবি, তথ্যকথার উদ্ভাবক। উনার লেখা বিখ্যাত একটি গান আছে, আমরা সবাই জানি সেটা হচ্ছে নিশীথে যাইও ফুলো বনে। তিনি এই গানের খুব জনপ্রিয় গান, তিনি এই গানের রচয়িতা। তারপর আমি বলবো হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা বৃন্দাবন চন্দ্র দাস। তিনি ছিলেন হবিগঞ্জের প্রধান বিদ্যাপীঠ বৃন্দাবন সরকারি কলেজ, যার নামকরণে তিনি এই কলেজের প্রতিষ্ঠাতা। এবং সৌভাগ্যক্রমে আমিও এই কলেজের, এনাম ভাইও এই কলেজের ছাত্র ছাত্রী। আমরা এই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ডিগ্রি এবং অনার্স ডিগ্রি আমি এই কলেজ থেকে আমি অর্জন করছি। আলহামদুলিল্লাহ। ডাক্তার আবুল হোসেন চৌধুরী, যিনি সিরেব্রো স্পাইনাল ফিভার নামক রোগের ঔষধ ও চিকিৎসা আবিষ্কার করেন। ওনার নাম হচ্ছে ডাক্তার আবুল হোসেন চৌধুরী। তারপর আমি বলবো সাইদুল হাসান, তিনি ছিলেন একজন শহীদ বুদ্ধিজীবী। সৈয়দ এবি মাহমুদ হোসেন, তিনি একজন প্রখ্যাত আইনজীবী ছিলেন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক শিক্ষামূলক কাজে তিনি দায়িত্ব পালন করে গেছেন, তিনি আত্মনিয়োগ করে গেছেন। তারপর আমি বলবো উম্মে আয়েশা খাতুন চৌধুরী, তিনি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিলেন। উল্লেখ্য যে তিনি কোন শিক্ষা বোর্ডের প্রথম মহিলা চেয়ারম্যান ছিলেন। রামনাথ বিশ্বাস, তিনি একজন ভূ পর্যটক ছিলেন। তার মনে ছিল বিশ্ব দেখার এক দুর্বার আকাঙ্ক্ষা, যার ফলশ্রুতিতে তিনি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন বিশ্ব ভ্রমণে। বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেরিয়ে তার সাইকেল ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে ভ্রমণ কাহিনী, উপন্যাস, গল্প মিলিয়ে লিখে ফেলেন 40টির মতো বই। এবং বিশ্বের বিভিন্ন দেশে উনি সাইকেল নিয়ে গিয়েছিলেন, এটা আমরা জানি আর কি। কমান্ডেন্ট মানিক চৌধুরী, যিনি মুক্তিযুদ্ধ চলাকালীন মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। তিনি ছিলেন বৃহত্তর সিলেটের গণমুক্তি বাহিনীর অধিনায়ক।
কমান্ডেন্ট মানিক চৌধুরী। আমি মনে করছি যে মানে অনেক গুণীজনে আসলে ভরপুর হবিগঞ্জ, এটা শেষ করাও যাইতো না, হয়তো তুমি যতটুকু লেখছো এর বাহিরেও অনেকে আছেন, অনেক অনেক। আমি কয়জনের নাম বলবো? ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ তোমার কাছে। আর এদের কারো কাছে কোনো লেখা কোনো কবিতা টবিতা থাকে যদি তোমার কাছে কইতে পারো। জয়, আমি ওই যে হবিগঞ্জের আরেকজন গুণী ব্যক্তির নাম কইয়া তাইনের একটা কবিতা আমি কই। তাইনের কথা আসলে না কইলেই নয়, তাইন হইছেন গিয়া দেওয়ান গোলাম মুর্তাজা। তাই হবিগঞ্জের এক শব্দ শিল্পী সাহিত্য সংগঠনের সভাপতি ছিলেন। আর উনাকে নিয়ে অনেক উনার মরণোত্তর স্মৃতিপদক প্রদান করা হয়েছে বাংলাদেশের অনেক গুণীজনকে। ওনাদের নামগুলো একটু বলি: কবি দিলওয়ারকে, ডক্টর আনিসুজ্জামানকে, হুমায়ুন আহমেদকে, গাজী শামসুর রহমানকে, ডক্টর মোস্তফা নুরুল ইসলামকে, অধ্যাপক মমতাজউদ্দিন আহমদকে, সেলিনা হোসেনকে, শওকত উসমান, শওকত আলী, পার্থসারথী, কবি পার্থসারথী, ডক্টর জাফর ইকবাল, কবি শামসুর রহমান, ডক্টর সর্দার ফজলুল করিম, ওনাদেরকে ওনার স্মৃতিপদক প্রদান করা হয়েছে। উনি অনেক গ্রন্থ লিখে গেছেন, গল্প গ্রন্থ লিখে গেছেন, স্মৃতিকথা লিখে গেছেন, গবেষণামূলক গ্রন্থ লিখেছেন। তো উনার একটা কাব্যগ্রন্থের নাম হচ্ছে ৩০০তে কথা দিলাম। তো ৩০০তে কথা দিলাম, আমি ওনার গ্রন্থ থেকে আমি এই কবিতাটা আপনাদেরকে একটু শোনাই, যদি আপনি সময় থাকে। আপনি ৩০০তে কথা দিলাম। কসম কসম বিদ্যা মেধার, কসম আমার কলম কালির, ও সখিনা পাইন্নার মা টুইন্নার বউ ধন্যা কালির। ৩ পুরুষের কসম খেলাম, মাথার কিরের দিব্যি নিলাম। সত্যি সত্যি ৩০০তে আজ তোমারে কথা দিলাম। আমি যেমন শহরে আসি দালান কোঠা ঘরে, আমার যেমন মাথার উপর কলের পাংখা ঘুরে। শীতের দিনে আমি যেমন ল্যাপ জাজিমে শুই, ফ্রিজের ভেতর আমি যেমন বাড়তি খাবার থুই। আমার যেমন আসন বাসন দিব্যি পরিপাটি, আমার বউয়ের যেমন যেমন শাড়ি গয়না গাটি। তেমনি করে এই গ্রামের সব গ্রামের গ্রামবাসীদের, বাস্তুহারা বিত্তহারা দিন মজুরার হাল চাষীদের জীবনধারা পাল্টে দেব। চোখে নতুন স্বপ্ন দেব, ঘরে ঘরে বিদ্যা দেব, মোহমুক্তির মন্ত্র দেব, দেব দেব সবই দেব, জীবন ভোগের চাবি দেব। সাততালিতে জোড়ন দেওয়া এই তোমাদের ঘর দুয়ার, জিন্দেগানির যোগ্য সে কি হাঁস মুরগির খাঁচা খোয়ার। শাক শুটকি আর শীতল ভর্তা নিত তোমাদের ভাগ্যে বাড়া, শতেক তালির ছেঁড়া কাঁথা আইলা নিয়ে কাটাও যারা। ও সখিনা তোমার সই সোহাগ বানো, আসমানি আর লবজানি রে, দক্ষিণ পাড়ার বাতাসি আর মিঠা বাড়ির লোক মানি রে। জড়ি পড়ি লাল বানুরে কইয়া দিও কইয়া দিও, শহরথনে আইসে আমি দেখতে আইয়া কইয়া দিও। বালক বেলায় কনে খেলায় টুপা ভাতির সঙ্গী ছিলে, আমার কিশোর জীবনটাতে তোমরা কত আমোদ দিলে। বাপের ভিটে জনম জাগা দেখতে এসে অবাক হই, আজকে কেবল প্রশ্ন জাগে তোমরা কই আর আমি কই। পেতনি মতন ফ্যাঁকড়া চলি নিত উকুনের কামড় সৌ, বাঁচবে উকুন নেই তা কাকই, তোমরা কেমন মানুষ কও। টেগরা আমির বাইট্টা সমীর বিসুন্নারে কইয়া দিও, যদু মধু রামা শ্যামা হুসুন্নারে কইয়া দিও হারাইন্নারে কান্দু খেলায় যে আমারে হারিয়ে দিত, হারিতের নিত্যানন্দ যে আমারে সঙ্গে করে অনেক দূরের মাঠে নিত। ডুকলা বাড়ির যোগজ্যোতি হিয়া বড় ঢাউস ঘুডি যে আমারে বানিয়ে দিত, করস গাছের কঞ্চি ডালের ঢুপির বাচ্চা পেড়ে দিত। আমার জনম গায়ের সব জনারে কইয়া দিও, শহরথনে আইসি আমি দেখতে আইয়া কইয়া দিও। কইও কইও এই দুনিয়ার সব গ্রামের গ্রামবাসীদের, বিত্তহারা বাস্তুহারা দিন মজুরার হাল চাষীদের জীবন ধারা পাল্টে দিতে, ঘরে ঘরে বিদ্যে দিতে, ঔষধ দিতে, পথ্যি দিতে, জীবন ভোগের বিলাসী দিতে। ও সখিনা এই তোমাদের গায়ে এলাম, মাথার কিরের কসম খেলাম, শান্তি সুখের ওয়াদা দিলাম, কলম কালির দিব্যি নিলাম। সত্যি সত্যি ৩০০তে আজ তোমারে কথা দিলাম।
ধন্যবাদ আপা। খুব বাহ, সুন্দর হয়েছে, খুব সুন্দর। অসাধারণ, খুব সুন্দর, খুব সুন্দর। যে লেখছন তান্ডে সেলিউট জানাই যে অত সুন্দর একটা কবিতা লেখছন। আর আমার রিবা বইনর তো আবৃত্তির করা হয় না। অসংখ্য ধন্যবাদ বই, তুমি আমরা লগে যে কবিতা আবৃত্তি করিয়া শোনাইলাই। আমি এখন আমার এনাম ভাইয়ের কাছে আই, যে এনাম ভাই আপনিও কিন্তু হবি সন্তান। আপনার কাছ থেকে আমি হবিগঞ্জ সম্বন্ধে পুরা জানতাম চাই সংক্ষেপে, কিন্তু আমরা কিন্তু সময় দ্রুত চলে। হবিগঞ্জ সম্পর্কে তারপরে আমি আপনার থেকে একটা আসলে কবিতা বলবো। হবিগঞ্জ সম্পর্কে রিপায় যে আপনার লিস্ট দিল, এর বাইরে আসলে আমার কাছে আর কিছু খোয়ার নাই। কারণ হয়তো বা আরো অনেক খোয়া যাইতো, কিন্তু আধুনিক কালে যারা লেখালেখি করতেছেন, আধুনিক কালে যেমন আমরা শিক্ষিকা জাহানারা খাতুন আছেন, উনি খুব সুন্দর গল্প লেখেন, কবিতা লেখেন। তারপরে আমাদের এই রিপা যে আরেকজনের নাম হইলো, যে যিনি পুরস্কৃত হয়েছেন, যে কবি পার্থ সারথী চৌধুরী, ওনার সাথে আমার দেখা করার এবং কথা বলার সুযোগ হয়েছিল যখন আমি প্রথম আমার একটা সাহিত্য ম্যাগাজিন করি। তারপরে আধুনিক কালে যে আমাদের ছোট গল্পকার রুমা মুদক, উনি তো অনেক মানে জাতীয়ভাবে অনেক পুরস্কার পাইছেন এবং উনি ভালো নাট্যকার। ওনাদের কথা ছাড়া আর তো আরো অনেকেই আছেন যাদের কথা বললে মনে করেন যে শেষ করা যাবে না। তবে আমি যদি চান তাহলে আমি যখন প্রথম আমার ম্যাগাজিনটা করছিলাম, তখন আমি কিন্তু সাহস করে কবি দেলওয়ারের কাছে একটা চিঠি লিখছিলাম, উনি যাতে আমার একটা কবিতা দেন। ওখানে পার্থ সারথী চৌধুরীরও একটা কবিতা আছে, এটা একটা ঐতিহাসিক, আমাদের হবিগঞ্জে যখন ট্রেন বন্ধ হয়ে গেছিল তখন ওইটার উপরে উনি, তখন তো অনেক সম্ভবত অনেক বিভিন্ন ধরনের আন্দোলন করা হয়েছিল যাতে ট্রেনটা চালু থাকে, ওইটার উপরে উনি একটা কবিতা লিখছেন। তো হয়তো বা আমি দুই একটা লাইন আমি পড়ে শোনাইতে পারি, দুইজনের মাঝে যে কোনো একজনের বা জি আপনার জি কবি দেলওয়ার একটা দিয়ে শুরু করি। আমি যখন উনারে চিঠি লিখছি, উনি খুব সুন্দর উত্তর দিচ্ছেন কিছুদিনের ভিতরে, এবং আমি খুব খুশি হয়েছি। আমি ভাবছিলাম এত বড় কবি, ওনার কাছে পর্যন্ত কি আমার চিঠিটা যাইবো কিনা। তো উনি দিছিলেন এইটা 9টা অংশে ছোট ছোট ছন্দ কবিতা। কবি দেলওয়ার: পুরাতনী সোনা দানা, জানে ঠিক বিজ্ঞজন যেই, বেশ্যা ও বালুকায় বিন্দু মাত্র স্নেহ রস নেই, অকালে উদিত মেঘের মতন বৈভব, এই আসে আর এই চলে যায়, নেই রব। তৃণহীন স্থলে যদি অগ্নির পতন ঘটে, তবে নিজেই সে নিষ্কিরণ হবে। যে আছে নিদ্রিত কুলে, যদি তারে বধ করা হয়, সেই কর্মে নেই পৌরুষের কোনো পরিচয়। শ্রুত হলে মেঘনাদ সিংহ তার প্রতিধ্বনি করে, বৃথা শৃগালের ডাক নেই সারা প্রাণীর কেশরে। গুরু কিংবা বন্ধু কেউ ভাগ্যে নেই তার, অর্থগৃধু পরিচয় যার। হোক এলোমেলো তবুও শিশুর বুল, সুধা ভর্ষণে প্রাণ করে চঞ্চল। অর্থ কারো দাস নয়, অর্থে দাস হয়ে যে মানব, ভীষ্মদেবে উচ্চারিত ক্রেতা তার কুটিল কৌরব। প্রতিদিন আয়ুক্ষীণ তার উপরে কে সুধাই শুনি, শরীর আছে তো ভালো, স্বপ্নে আমি মায়া জাল বুনি। ধন্যবাদ স্যার। আপু, এই হলো আমাদের কবি দেলওয়ারের কবিতা। এটা আমি প্রায় সময়ই পড়ি যখন আমার সময় থাকে। এখানে অনেক সুন্দর সুন্দর মূল্যবান মেসেজ আছে আমাদের জন্য, যেগুলো আমাদের নিয়মিত মানে চর্চা করা দরকার এবং ফলো করা দরকার। সারাপুর মনে হয় নেটের একটু প্রবলেম হইতেছে। আচ্ছা, আমি এর মধ্যে ওই যে সিলেট বিভাগ আন্দোলন ও রেল আন্দোলন কথা যে এনাম ভাইয়া কইছিলা, এইটার কিন্তু একটা অগ্রণী ভূমিকা আব্বাও আসলা, যে বাল্লা রেল এবং সিলেটের বিভাগ আন্দোলনের। এটা সম্পর্কে কিছু থাকলে তুমি বলো একটু শুনি, এটা কিন্তু আমাদের দরকার ঐতিহাসিক। সিলেট বিভাগ আন্দোলনের যে সাধারণ সম্পাদক আসলা, আর এই যে তাই একজন হবিগঞ্জের সাংবাদিকতার পথিকৃৎ আসলা, এই আর কি। সাহারাপু আইসুন, সাহারাপু আপনি কিছু কইবা? সাহারাপুর মনে হয় আজকে খুব প্রবলেম হয়ে গেছে। আমরা এনাম ভাই
মূল্যবানটা শুনলাম, একটা আবৃত্তি শুনলাম, খুব গুণী লেখকর, তাই না? আসলে খুব ভালো লেখন। জি, পার্থ সারথী আর আমরা এনাম ভাইও অনেক ভালো লেখন। ওইটা কবি দেলোয়ার একটা ছিল, পার্থ সারথীটা আমি এখনো বলি নাই। কবি দেলোয়ার তো আমরা হবিগঞ্জের একজন সুনামধন্য কবি আসলা, সিলেটের। জি, পার্থ সারথী হবিগঞ্জের। তো তুমি রেল সম্পর্কে কি কইতে আসলে হও, তারপরে আমি যদি সময় থাকে তাহলে কবি পার্থ সারথীর কবিতাটাও একটু পড়বো। না, আমি ওই যে না আব্বার সম্বন্ধে কইতে গিয়ে আর কি আমি কইতে চাইছিলাম যে হবিগঞ্জের গুণীজনের মধ্যে আরো কয়েকজনের নাম আমার আসিল, যে আমাদের জাহানারা ম্যাডামের, আমার আব্বা জাহানারা ম্যাডামের আব্বা আমরা বৃন্দাবন কলেজের প্রফেসর মোহাম্মদ আলী, তাই সম্বন্ধে একটু কইতে চাইছিলাম যে আমরা মোহাম্মদ আলী স্যার যে বৃন্দাবন কলেজের অবসর গ্রহণ করছিল যখন, তখন জিও স্যার আপা আপনার নেটের আজকে প্রবলেম হইতাছে। আচ্ছা, এর মধ্যে সাহারা আপু যখন নাই, আমি তাইলে আমি দুইটা কবিতা শুনাই এর মধ্যে। আমরা যে উত্তরণের প্রতিষ্ঠাতা এডমিন সারাপু, সারাপুকে কিছু কইতে পারবানি? আচ্ছা, তাইলে আমি এর মধ্যে দুইটা কবিতা শুনাই, আপনার নেটটা দেখুন এর মধ্যে নি। ঠিক আছে, ঠিক আছে, আমরা শুনি। আচ্ছা, উত্তরণের প্রতিষ্ঠাতা এডমিন যে আমাদের বিশিষ্ট ছড়াকার সিলেটের আহমদ সিদ্দিক চৌধুরী হাসান ভাইয়ের দাদির গফটা সিলেটি ভাষায়, খুব সুন্দর। এটা আমার এত ভালো লাগছে, আমি একটু আপনারা একটু শুনাই। কবিতার নাম দাদির গফটা। আগর আমলি মানুষ আসলা কত সরল সুজা, দরজা মারি সেরি খাইয়া রাখিলি তার রোজা, মেঘর গুড়ো ইফতার করি দেখতা বাসর, নামাজ কালাম ফর্তা সবে ছায়া দেখা গাছর, বুড়া বেটির নামাজও লাগি দারো রাখতা বেত, মুরুক বিলায় আইলে মাঝে মাঝে ওই তো ফেক পেট, তা ফুটিলে উফরে দিতা ঘরর ভারী খাতা, বেটা মানুষ বন্ধ যাইতা মাতার দিতা ছাতা, বিপদ আপদ আইলে দিতা জানর বদলা যান, কুটুম খেস আইলে কইতা খাইবানি বাফান, সিয়ার গাইল দি বেটি খর্ত ঘরের চাল, বড়ি বাইয়া বাউ সানিয়া লাগতো না যে আউল, দরবার লাগলে সিয়া দিয়া ওই তো বাড়াবাড়ি, বেটি মানুষের গুছা উঠলে হোমর বান্তা হারি, লেম জ্বালাইয়া বাসর চকিত কত সুখে থাকতারে, দাদির গফটা সরার মাঝে লেখি দিলাম আখতারে। আমরা সিলেটি ভাষায় একদম সত্যি কথা সবগুলা, আসলেও তাই, বাস্তব কথা। হ্যাঁ, বাস্তব একদম বাস্তব তুলিয়া ধরছেন দাদির কথা। দাদিরা আসলে বাস্তব আগের আমলে তাই করতো, এখন তো আর এগুলার দেখার আসলে আর কোনো ওয়ে নাই, কোনো সুযোগ নাই। আর এখন আমরা উত্তরণের প্রধান এডমিন খান অপু ভাইয়ের একটা লেখা আপা আমি কবিতা কইতাম নি আপা? আচ্ছা, তাইলে আমি খান অপু ভাইয়ের কবিতাটা এখন কইতাম নি, না আপনি কিছু কইবা এখন? আপনার নেট মনে হয় এখন ঠিক হইছে? আমরা অত্যন্ত দুঃখিত, আজকে আমরা নেটওয়ার্কে খুব ডিস্টার্ব করে, আর ইলা তো করে উড়ে না, বুঝলাম না আজকে ওয়াদারও বালা, তারপরে নেটওয়ার্কে খুব ডিস্টার্ব করলো। না, মাঝে মাঝে তোমার সুন্দর চোখে দেখবা। হ্যাঁ, আমি এখন এনাম ভাইয়ের কাছ থেকে আপনার পছন্দ মতো একটা কবিতা খুব কাছেন, আপনার লেখা একটা কবিতা উনাক আমরা। আমার লেখা তো শুনাইলাম আপনারে, এখন এনাম ভাই উন্ডানি আমারে। জি, শুনতাছি। আমার লেখা একবার শুনাইছি, যদি আরেকবার চান তাহলে আরেকটা শুনাইতে পারি। শুনাই লাগবা এনাম ভাই, শুনাই। আচ্ছা, খোকা, তাহলে আমি আমার প্রথম বইয়ের থেকে আমি একটা কবিতা পড়ি। আমরা আজকে বুঝলাম না, হলো নেটওয়ার্কে ডিস্টার্বিং। রিজুরিন। এনাম ভাই উন্ডানি আমার। জি, আমি আপনার কথা শুনতাছি আমি। জি, তাহলে আমি আমার একটা কবিতা পড়ি। রিজুরিন। ঋণ দিয়েছো, আপনার পছন্দ মতো কইরা আপনার নিজের লেখা তারও বেশি করেছি সুদ, তোমার চাই আর প্রতিশোধ, প্রতিপক্ষ তাই তো করলে তোমার, যুগপথ
তোমার পক্ষে সবই জুৎসই, আমার জন্য কেবল অথই অথান্তর। অথচ প্রতিবাক্যে আমি প্রতিবাদী নই, প্রতি জানে যেন ঋজুমন ভালোবাসা। ক্লিয়ার হইতেছে তো সব কথাগুলা? জি ক্লিয়ার, আমি শুনতাছি ক্লিয়ার। হ্যাঁ আমি আপনার হয়তো শুনতেছি। নেট প্রবলেম হইতে পারে, আমিও শুনতাছি। হ্যাঁ 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 সুন্দর হয়েছে ভাই, থ্যাংক ইউ। সুন্দর হয়েছে। এখন আজকে বুঝলাম না বাংলাদেশে রিপারে বালাদের চান্স আমার আর এনাম পাই আজকে আপনারও ধরছে। এনাম পাই কাছে আমি এই ফাঁকে দিয়ে একটা প্রশ্ন করতে চাই যে জি কইন। বর্তমান সময়ে স্মার্টফোন এবং সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা কতটুকু ব্যতিক্রম লক্ষ্য করেন? স্মার্টফোন সোশ্যাল মিডিয়ার যুগ আসলে পজিটিভ নেগেটিভ দুই দিকেই এটা আপনারা চিন্তা করতে পারবেন। অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। যেমন মনে করেন যে জি আপনি আমার প্রশ্ন শুনছেন নি? জি শুনছি আপনার কথা, প্রশ্ন শুনছি। এখন আজকালকে তো সবকিছু এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচালিত হইতাছে, এমনকি সাহিত্য সংস্কৃতি চর্চাটাও গেছে গিয়ে আপনার সোশ্যাল মিডিয়ার মাঝে। আমরা যখন ছোটবেলা আমরা যখন একটা কবিতা লিখতাম বা একটা গল্প লিখতাম, তখন একটা সাহিত্য সাময়িকী বা একটা প্ল্যাটফর্ম খুঁজতাম যেখানে প্রিন্ট করা হইতো গল্প কবিতা গুলারে। এখন আজকাল অনেক সেই দেখা যায় ফেসবুকে লেখে বা অনেক ইলেকট্রনিক অনেক অনলাইন নিউজ পেপার ম্যাগাজিন আছে এগুলাতে লেখে। তারপরে আপনার এই যে গান, আমরা অনেক সময় কনসার্ট গান, তারপরে আপনার নাটক দেখার জন্য আমরা অনেক টাকা খরচ করে আমরা টিকিট কিনতাম, যেয়ে দেখতাম। এখন এগুলা আসলে ওইভাবে দেখি না। সরি, আমি যদিও এখন দেশের বাইরে বা দেশের ভিতরে যাদের কাছ থেকে আমি গল্প শুনি বা যারা বলে, এখন মনে করেন যে আগে একটা কনসার্ট হইলে একজন ভালো শিল্পী যদি আসতো, হাজার হাজার মানুষ, যেমন হবিগঞ্জের স্টেডিয়ামে বা সিলেটের স্টেডিয়ামে কয়েক লক্ষ মানুষ যাইতো একটা কনসার্টের জন্য। বা একটা নাটক যখন হইতো, যেমন আমাদের হবিগঞ্জের টাউন হলে বা নতুন যখন কিবরিয়া অডিটোরিয়ামটা হইলো, বা এরকম সিলেটেও আছে অনেক ভালো ভালো নাট্য সংগঠন, তারা যখন আসতো তখন আমরা কিন্তু খুবই মনোযোগ দিয়ে আমরা দোল বেঁধে যাইতাম। এবং আমাদের একটা কি আছিল যে রিপার অবশ্যই মনে আছে, যেহেতু তোমার একটা চাহিদা আছিল তখন যে সবাই তোমার ডাকতো উপস্থাপনা করার লাগে। আমাদের কিন্তু পাড়ায় কিন্তু যে সাংস্কৃতিক সংগঠন আছিল, খেয়া থিয়েটার, তারপরে প্রিনন, এরকম অনেক সংগঠন আছিল। তারা কিন্তু উদীচী শিল্পী গোষ্ঠী, তারা রেগুলার বিভিন্ন রকম প্রোগ্রাম করতো, পদক্ষেপ। তারা সন্ধ্যার পরে কিন্তু টাউন হলটার সামনে দাঁড়াইলে, লাইব্রেরির সামনে দেখা যেত না একটা না কিছু হইতাছে। ওইগুলা খুব জমতো। এখন সুখ দিবসে, হ্যাঁ। এখন কিন্তু বেশিরভাগ জিনিসগুলো এখন যে অনলাইন প্ল্যাটফর্মে গেছে গে। এখন বেশিরভাগই যে ইউটিউবে আজকালকে একটা আবৃত্তি করলে বা একটা গান বা একটা মিউজিক ভিডিও করলে ওইভাবে আর ক্যাসেট বা সিডিতে আসে না ওইভাবে। যেমন আমরা আগে কিন্তু যে হবিগঞ্জের জংকার বা আরটা ছিল বিকন ইলেকট্রনিক্স, সেখানে আমরা লাইন ধরে দাঁড়িয়ে থাকতাম যে একটা আবৃত্তি ক্যাসেট বা একটা সিডি আসুক বা একটা ওইরকম একটা ভালো একজন গায়কের একটা ক্যাসেট আসুক যে আমরা কেনার জন্য। এখন কিন্তু এগুলা সব ইউটিউবে চলে গেছে বা ফেসবুকের পেজে গেছে। এখানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ব্যবসা ঈদের জন্য এবং আমরা যারা লেখালেখি করি আমাদের জন্য একটা। কারণ আগে যেটা এই বাস্তবে যেটা পাওয়া যাইতো ওইটাতে হয়তো বা আগে একটা মজা আছিল, আগে একটা অন্য ধরনের একটা আকর্ষণ আছিল। এখন ওই জিনিসটা নাই। তো ওইটাকে পজিটিভ ভাবে নেওয়া যায়। যেমন আপনার পাবলিসিটির জন্য সোশ্যাল মিডিয়াটা অনেক ভালো, কিন্তু আমাদের দেখা লাগবে যে আমাদের যে নতুন প্রজন্ম যারা আজকাল কবিতা লেখে বা যারা আজকাল গল্প বই পড়ে বা লিখতে চায়, তারা তো এটার থেকে খুব একটা মানে কোনো ফল পাইতেছে কিনা। তারা কি এখন কিন্তু ফেসবুকের মাঝে ঢুকলে পরে দেখা যায় যে স্ক্রল করতে 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 কোন সময় ঘন্টা 2 ঘন্টা জায়গা আমরা হইতেই পারি না। কিন্তু আমরা আগে, আমার মনে আছে আমি ছোটবেলা, আমার মনে হয় প্রথম বইটা সম্ভবত আমি ইমদাদুল হক মিলনের পড়ছিলাম একদিনে। অনেক বড় বই আছিল, 50-60 পৃষ্ঠা হইব, যেখানে 1 পাতা বা 2 পাতা পড়তে প্রায় প্রাইমারি স্কুলে হাই স্কুলে যে স্যার যখন দিত যে কালকে অতটুকু পড়াই ভাই ফরানিমু, ওইটা পড়তে আমরা বই পাইতাম। তখন ইমদাদুল মিলনের এক বই আমি এক দুপুরে শেষ করে ফেলাই দিছিলাম। তো তখন আমার বাসায় বই আছিল না, আমার মনে আছে যে প্রতিবেশীর বাসায় বইটা দেখছিলাম। শীষতলায় তো রেগুলার বই মেলা হইতো।
নতুন নতুন বই বাইরিত, ম্যাগাজিন বাইরিত, এটার একটা সুন্দর আসলে। এখন কিন্তু ওইভাবে হয় না, এখন সবাই এই সোশ্যাল মিডিয়াতে যুগে সোশ্যাল মিডিয়াটা পুরা জিনিসটারে এখন কন্ট্রোল করে। ওই জিনিসটার থেকে আমাদের একটু বের হয়ে আসা দরকার, কারণ যেটাতে যদি আমরা বের হয়ে না আইতে পারি তাহলে এই প্র্যাকটিসটা থাকবে না। আমরা ভবিষ্যতে, এই যে তুমি অনেকের নাম কইলাই, হবিগঞ্জের কৃতি সন্তানরা, তারা কিন্তু অনেক কষ্ট করছেন, এইরকম কৃতি সন্তানরা ওইভাবে আমরা ভবিষ্যতে আর কতটুকু পাইবো? এখন আমরা যে সবাই এই সোশ্যাল মিডিয়াতে কি হয়েছে এই পথে যদি আমরা যাই, তাহলে আমাদের কিন্তু যে মেধার যে বিকাশটা এবং ভবিষ্যতে যে মেধার যে ব্যাংক, নলেজ ফুল মানুষরা ওইভাবে কিন্তু আর তৈরি হবে না। আর একজন কবি সাহেব কিন্তু আমাদের হবিগঞ্জে তৈরি হবে না, আর একজন পার্থসারথী চৌধুরী বা আরেকজন বিপিন পাল আরেকজন কিন্তু ওইভাবে তৈরি হবে না। এটা নিয়ে আমি একটু চিন্তিত আছি। এই নতুন প্রজন্ম কিভাবে এই মেসেজটা পায় এবং তারা কিভাবে যে সোশ্যাল মিডিয়াতে আসো, ঠিক আছো, কিন্তু এই জিনিসগুলো জানো, এইভাবেও কাজ করো। কারণ আমরাই যে আজকে অনুষ্ঠানটা করতেছি এই লাইভ, এই জিনিসটা যদি আজকে কোভিড না থাকতো হয়তো বা আমরা সরাসরি করার সুযোগ পাইতাম, তখন কিন্তু আমাদের আরেকটা আছে না যে সরাসরি মানে আই কন্টাক্ট যেটা বা সামনাসামনি দেখা, এই জিনিসটা কিন্তু একটা বড় একটা কি বলবো যে একটা ফজিলত বলতে পারি, যে একটা মূল্যবান একটা জিনিস। এর কোনো অল্টারনেটিভ আমি দেখি নাই আসলে। এই জিনিসটা আমাদের চিন্তা করা দরকার, বিশেষ করে সাহিত্যের দিক থেকে, সাহিত্য সংস্কৃতির দিক থেকে। ধন্যবাদ ভাই, আসলে খুব মূল্যবান কথা বলা হয়েছেন। আসলে আপনার কাছে যেটা জানলাম এটা অনেকটা কিন্তু আমিও নিজেও জানতাম না। ধন্যবাদ আমরা লগে শেয়ার করবার লাগে। আর এখন আমি রিপার কাছে একটা জিনিস কই, যে তুমি নিজেও কিন্তু লেখালেখি করো, খুব ভালো লেখো, লেখালেখির ব্যাপারে তুমি কোন বিষয়টার প্রাধান্য দাও বেশি? লেখালেখির বিষয়ে আসলে আমি যেটা আসলে আমার মনের থেকে, আমার যে জিনিসটা সবসময় আসে, লেখা জিনিসটা তো সবসময় মন থেকে দিব, মন থেকে না এলে এটা লেখা যায় না। আমার মনের মধ্যে সবচেয়ে আগে আমার যে জিনিসটা আসে সেটা হচ্ছে ধর্মীয় মূল্যবোধ। প্রত্যেকটা ধর্মের একটা মূল্যবোধ থাকে, ওই ধর্মীয় মূল্যবোধ এবং ইসলামের যে মূলনীতিটা, আমরা যদি এটা সম্বন্ধে ঠিকভাবে যাই না, আমরা অগ্রসর হই, ঠিকভাবে আমরা লেখার মাধ্যমে মানুষের কাছে এটা প্রকাশ করতে পারি, তাহলে এটা থেকে হয়তো বা মানে 100 জনের মধ্যে তো 2 জন হইলেও তো ভালো রাস্তায় আবার একটা কি পাইতে পারে। আর একটা জিনিস হচ্ছে নৈতিক অবক্ষয়, আমরা সামাজিক নৈতিক অবক্ষয় প্রতিরোধ করার যে সচেতনতা, ওই সম্বন্ধে একটু আমি চেষ্টা করি আমার লেখার মাধ্যমে যদি আমি আনতে পারি, এটা আমার লেখার মধ্যে আমি এটা চেষ্টা করি। সুন্দর কথা কইছো, মানে লেখার মাধ্যমে যাতে আমরা একটা ভালো মেসেজ থাকে, ঠিক আছে নানি? জি জি, এই যে লেখা যেটা বলতেছেন, যে যেমন মানে যে কবিতা, আমি কবিতারে দেখি এইভাবে যে আসলে এটা ভাব প্রকাশের একটা যন্ত্র। হ্যাঁ, গল্পটাও এরকম, কারণ আপনি ভাব যেটা প্রকাশ করবেন এবং যে পড়বো সে যদি না বুঝে, যখন পড়বো সে মনে করবে যে আমি আমার নিজের জিনিসটাই পড়তেছি। তা এইভাবে যে সে তার একটা কবিতা বা একটা গল্পের সাথে তার মনটা এবং তার চিন্তাটা ওইভাবে একেবারে কি হয়ে যাবে, মিশে যাবে। এই জিনিসটা আসলে আমার কিছু শিক্ষা অর্জন করতে পারে। জি হয়। আরেকটা জিনিস আমার যেটা আমি আসলে ছোটবেলা থেকে এই জিনিসটা আমি আমার আব্বারে দেখছি। আমার আব্বা তো সাংবাদিক আসলা, লেখালেখি করতা, বিভিন্ন পত্রিকা, মানব জমিন, দৈনিক বাংলা, স্টাফ রিপোর্টার আসলা। তো আমি আব্বার কাছ থেকে সিলেট বেতারের তাই নিয়মিত নিউজ সংবাদদাতা আসলা। তো আমি মানে উৎসাহিত হয়েছি আমার আব্বার কাছ থেকে। আমার চাচাও লেখালেখি করতাম, মহিবুল হোসেন জিতু, কালের কণ্ঠ যে স্টাফ রিপোর্টার আসলা। তো তার কাছ থেকে আমি আসলে এই জিনিসগুলা, যে আমরা যে জিনিসটা প্রচার করবো, আমরা কাছ থেকে যদি মানুষ একটু উপকৃত হয়, সমাজের অবক্ষয়টা যদি আমরা একটু রোধ করতে পারি, এই জিনিসগুলো আমরা ছোটবেলা থেকে এই জিনিসগুলো গড়ে ওঠে মানুষের মধ্যে। এখন আমরা বাচ্চারা আমরা চেষ্টা করি, যদি আমরা লাইনটা আমরা বাবা দাদা চাচার মতো আমরা পারতাম, আমরা বাচ্চারা ওই ওয়েতে ঢুকাইতে পারতাম। ওই যে নাম্বাইয়া কইলে একটু আগে, যে আমরা এখন আসলে এই যে এই মোবাইলের ভিতর থেকে একটু বাইরে হওয়া দরকার। বাচ্চারা একটু যদি আমরা বাইরে করতে পারি, এটা কিন্তু খুব ভালো একটা দিক আসলো। আমরা ওইভাবে আমরা শিখছি, একটু হইলেও জানতে পারছি, বুঝতে পারছি। আমরা বাচ্চারা পারতাছি না, ওই দিকে অগ্রসর করতে পারতাছি না, তারা ওই যে মোবাইলের ভিতরেই তারা আবদ্ধ থাকতেছে, গেমের ভিতরে।
এই ধন্যবাদ ধন্যবাদ রিপা, খুব সুন্দর কথা কইছো। আসলে মোবাইলটাকে আমরা বাচ্চাদের একটু সরাইতে হইব, তারা যদি আমরা বই পড়ার ব্যাপারে বা লেখালেখির ব্যাপারে যদি একটু উৎসাহ করি, আমার মনে হয় তারাও কিন্তু এই ব্যাপারে তারাও বড় এত তারা আমরা আসলে আমরা উত্তরসূরি তারা। ধন্যবাদ। তুমি আরেকটা কবিতা শুনাইলো আমরা রে, আমরা কিন্তু ঠিক আছে ঠিক আছে। আমি ওই যে উত্তরণ লেখক প্রেমের আরেকটা কবিতা বলবো। আচ্ছা, আমি উত্তরণ লেখক প্রেমের আমার খানপু ভাইয়ের একটা কবিতা না শুনাইলে আসলে না, আমি শুনাইতে দিব। আমার এটা আমি নিয়ত করেই আইছি। আর আমার লেখা একটা হবিগঞ্জের ভাষায় লেখা একটা শুনাইবো। আচ্ছা ঠিক আছে। আমি খানপু ভাইয়ের সাফায়াতের ফুল, এটা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তাই দেখছিলাম, এটা আমি টাইমলাইন থেকে নিয়ে আইছি। সেদিন রাতে কার শানেতে আসমানি দ্বার খুলছিল, কুল মাকলুক সেদিন রাতে কার কলরব তুলছিল, সেদিন রাতে ফেরেশতারা কার শানে নাত বলছিল, পৃথিবীটা সেদিন রাতে কার নূরেতে জ্বলছিল, দলে দলে ধুলুর ধরায় ফেরেশতারা আসছিল, সারা জাহান স্নিগ্ধ আভায় খুশবুতে কার ভাসছিল, নূর নবীজির আগমনে সব খুশিতে দুলছিল, মা আমেনার কুলে যেদিন সাফাতের ফুল ছিল। ধন্যবাদ। ধন্যবাদ, খুব সুন্দর কবিতা। অসাধারণ অপু ভাই, তোমার অসংখ্য ধন্যবাদ, অত সুন্দর একটা কবিতা লিখছো। আর আমরা রিপা বইনের তো আবৃত্তি আরো সাধারণ। ধন্যবাদ। যদি আপনার সময় থাকে আমি কি আমার হবিগঞ্জের ভাষায় একটা লেখা তাইলে আমি এনাম্বার আগে হুক্কা, তারপর আমি একটা হবিগঞ্জের ভাষায় একটা কবিতা লিখছিলাম, যদি সময় থাকে। এনাম্বার কাছ থেকে আগে শুনি লাই। জি আমি একটা কবিতা পড়তে চাইছিলাম, এটা আমার নিজের লেখা না, আমাদের কবি পার্থসারথী চৌধুরীর, এবং আমি মনে করি যেটা একটা ঐতিহাসিক, যে আমাদের হবিগঞ্জের ট্রেন যে রেল গাড়ি যে আন্দোলনটা, ওই রিপা যে বলছিলাম ওইটার সাথে সরাসরি জড়িত। এটার সাথে একটা স্মৃতি আমার জড়িত আছে। আমি যখন বাল্লারে, হ্যাঁ, আমি যখন লেখালেখি করবো তখন মনে আছে যে বিপুল কুমার রায় তখন আজকের কাগজে সাংবাদিক ছিল, উনারে খুঁজে গেলাম যে দাদা আমি তো একটু একটা সংকলন করবো, তো কিছু লেখা দরকার, এবং হবিগঞ্জের যারা ভালো লেখক তাদের, উনি তখন রুমাদির কাছে পাঠাইছিল, রুমাদির একটা লেখা আনছিলাম, এবং রুমাদির মাধ্যমে পার্থসারথী চৌধুরীর সাথে পরিচয়, এবং উনি তখন ওই দিন পরের দিন লেখাটা লেখা, বা ওই দিন লেখা আমারে পরের দিন দিছিল, যে বলছিল ঠিক আছে আমার তো কোনো লেখা নাই, কিন্তু সমসাময়িক একটা লেখা তোমার আমি লেখা আমি দিব। উনি প্রমিস করছিল এবং উনি প্রমিস রাখছিল। উনি আজকে নাই, উনারে আমি শ্রদ্ধা করে স্মরণ করি, কিন্তু উনার কবিতাটা আমি পড়তে চাই। কবিতাটা হলো, ট্রেনের জন্য, ফুলের জন্য, গাছের জন্য ভালোবাসা, স্টেশনের কাছে থেকেও ট্রেনের হুস হুস শব্দ শোনা হয় না হুইসেল, আমার ছোটবেলার ভালোবাসার সখা ট্রেনটি আর আসে না এই শহরে, কারা যেন বলেছিল ওখানে সুরম্য অট্টালিকা হবে, বিপণী বিতানে থরে থরে সাজানো থাকবে মাছ থেকে ফুল কিংবা পৃথিবীর যাবতীয় বিলাসী সম্ভার, আর দামি দামি গাড়ির বহর, শুধু থাকবে না আমার ভালোবাসার ট্রেন, তার সিটি। কত বৃক্ষ উজাড় হলো এই জনপদে, কত কৃষ্ণচূড়া আর ফুটবে না রাধাচূড়া, অশোক শিমুল পলাশ আর লালের লালিমায় আকুল প্রাণের ভালোবাসা। ওরা কারা আমার ভালোবাসাকে হত্যা করে রক্ত ঝরায়, এখন আমি ওদের ঘৃণা করতে শিখব। বন্ধু তোমরা যারা মিত্র আমার, ছিড়ো না ফুল, কেটো না বৃক্ষ, বরং ফুল ও বৃক্ষকে ভালোবাসলেই তুমি ভালোবাসতে পারবে তোমার প্রেয়সী, তোমার জননী, এই অভাগা দেশ যার বুক ভরা দুধ শুকিয়ে গেছে। এই মানব জমিন বিরান হয়ে যাচ্ছে ওইসব পাপীদের খুনিদের হাতে। বন্ধু কবিতা এখন পাগলের প্রলাপ, তাই লিখবো না আর কোনো কবিতা, তার চেয়ে চাষাবাদে আবার ফলাবো ফসল, বুনে দেব বীজ কৃষ্ণচূড়া, শেফালি মালতী কিংবা রঙ্গনের, সেখানে থেকে জন্ম নেবে আগামীর একজন সুকান্ত মায়াকোভস্কি, অথবা এই অধম তোমাদের পার্থসারথী। এখানে অনেক কিছুই আসছে, ইভেন এমনকি পরিবেশ নিয়ে উনি কথাবার্তা বলছেন। আজকে যে এই
হবিগঞ্জ সারা দেশে যে যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কাজ করে যেতেছে, খুব সুন্দর কাজ করতেছে পরিবেশ উন্নয়নের জন্য। এই জিনিসটা আমার মনে হইলো এই কবিতাটা পড়িয়া, যে আসলে উনি এখানে ক্রুদ নিয়ে অনেক অনেক কষ্ট বুকে পাইয়া এই কবিতাটা লিখছিল। তো যে এই কারণে আমি ভাবলাম যে না, আমি আজকে পড়াই, এটা আজকের থেকে 20-25 বছর আগের, প্রায় 25 বছর আগের লেখা কবিতা। ধন্যবাদ সারা। অনেক ধন্যবাদ এনাম ভাই, খুব সুন্দর কবিতা কইছেন। আর যিনি লেখছেন তার কাছে তান্ডে আমরা জানাই। আর চমৎকার আসলে জি, তারা পৃথিবীতে নাই, কিন্তু তারা এই যে এই জিনিসগুলা দেয়া রাখছেন, লেখা গেছেন, এটা আজকে আমরা আসলে আমরা মানে প্রাপ্তি, তারা এখনো পাঠকের হৃদয়ে বাঁচিয়েছেন। জি আপা, ধন্যবাদ। আর খান আপু খুব আমার জিনাত্রে অভিনন্দন জানাইছেন, তার কবিতাটা আবৃত্তি করিয়া শোনাইবার লাগে। ধন্যবাদ। আচ্ছা জিনাত, এখন তোমার হবিগঞ্জের ভাষায় কবিতাটা শুনিলে। ঠিক আছে আপা, তোমার লেখা কবিতা। ধন্যবাদ। আমার লেখার চেষ্টা করি, যে আমি সাহারা আপুর কাছ থেকে আমি আসলে মানে নিজের আঞ্চলিক ভাষায় লেখার যে একটা স্পৃহা, আমি সত্যি কথা যেটা, এটা আমি যে সাহারা আপুর কাছ থেকে আমি এটা আমি অর্জন করছি। আমার এটা আপুর লেখা এত ভালো লাগে, আমিও আঞ্চলিক ভাষায় লেখলে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এটা আসলে নিজের মায়ের ভাষা, তো এই জন্য এটার প্রতি এত একটা মায়া। তো কবিতার নাম বাড়িধারা। অবশ্যই চেষ্টা জি, কবিতার নাম বাড়িধারা। ঝমঝমাইয়া বৃষ্টি পড়ে হারা দিন ধইরা, উঠানো আইজ আটু ফানি কেমনে বেড়াই ফাড়া, মন্ডা করে উথাল পাতাল আকাশটা আইজ মেঘলা, ফরানে বড় খাইসি জাগে গফ করতাম সখিনার লগে, বর্ষা আইলে ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাং শব্দে, সোনা বেং কোনো বেং আজব আজব কত বেং, জুড়ায় জুড়ায় ফাল্লা ফাল্লি করে মনের আনন্দে, সখীর সাথে লাগাইয়াত কচু পাতায় নৌকা বাওয়াত, ফানির ফুটা উফরে দিয়া সারি নৌকা খালে দিয়া, নৌকার আমি মাঝি সখীর সাথে বাজি, খাই দাই দেই ঘুম বর্ষার মৌসুম, আষাঢ়ে আইসা শ্রাবণে ভাইসা, মাইনসি আমার নাম দে বাসিয়া। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখানে বাস্তব ছোটবেলার জীবনটা দেখলাম। বৃষ্টি শুরু হইলেই আমরা শুরু হতাম এরকম পড়া, এটাই লিখলাম। খুব সুন্দর হয়েছে জিনা, তুমি তো সকল রকমের লেখাও লেখো, খুব ভালো লাগে। যেমন ইসলামিক লেখো, তেমন এমনি অন্যান্য বিষয়ের উপরেও খুব সুন্দর সুন্দর কবিতা লেখো, অনেক ভালো লাগছে। এনার বাইরে আমি লাস্ট একটা কোয়েশ্চন করতাম চাই। আমরা যতটুকু জানি আপনি কিন্তু বহুমুখী কাজে নিজের ব্যস্ত রাখছেন, আর আপনি হয়তো স্বীকার করতে নাই, কিন্তু আমি বলবো আপনি প্রত্যেকটা কাজ কিন্তু সফলতার সাথে করা। এই সফলতার পিছনে অবদানটা কি যদি আমরা একটু শেয়ার করতাম? এটা তো আসলে একটা কঠিন প্রশ্ন। সফলতা নিজে কতটুকু সফল হয়েছি এখন তো জানি না, কারণ জীবনে তো চলতেছেই, পথ তো চলতেছেই। কোন অ্যাঙ্গেল থেকে কইমু, লেখালেখি বা কি, আসলে নিজের যে একটা একাগ্রতা, নিজের যে একটা স্বপ্ন বুকের মাঝে পালন করে রাখা, যে আমি একটা কিছু করতে চাই, আমি এই জিনিসটাতে সফল হইতে চাই, এই এটারে কি বলে আপনার এটার থেকে, এই স্বপ্নটার থেকে, যে নিজের স্বপ্নটা কিভাবে বাস্তবে রূপান্তরিত করা যায়, এটার জন্য যে পরিশ্রম করা, এটার জন্য যে আপনার যে এটা হোমওয়ার্ক করা, যে আমি এইটা করব, এইটা করব, এবং আমি এটার জন্য এটা করতে হবে, এবং এটার যে মনোনিবেশ করা। যেমন আপনি কবিতা লিখতে হইলে কিন্তু কবিতা পড়তে হবে, আপনার কিন্তু পড়ার কোনো বিকল্প নাই। যে কোনো কিছু করেন, লেখাপড়ার কোনো বিকল্প নাই, আমি এইটাই বলবো। এবং আপনার এই আরেকটা জিনিস খুবই বেশি জরুরি, যে আপনার সমাজে সবার সাথে মিল্লা চলা, আপনার নিজের আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন, ছোট বলেন, বড় বলেন, এবং ধৈর্য ধারণ করা, ধৈর্যের সাথে চলা। হ্যাঁ, আজকে আমাদের সমাজে, যেমন দেশের কথা যদি বলি, যে অনেক অন্যায়, অবিচার, অত্যাচার চলতেছে দেশে, তো
দেশ তো অনেক ভালো থাকতো এবং বলা আছে দেশের তো কোনো কিছুরই অভাব নাই, শুধু ধৈর্যটার অভাব আছে দেশের মাঝে, যে মানুষ যদি একটু ধৈর্য ধারণ করে যদি একটু সবার সাথে মিলিয়ে চলতে পারতো তাইলে হয়তো বা সবাই এইভাবে সাকসেসফুল হইতে পারতো। আমি এটাই বলবো যে আমার আমার এখন পর্যন্ত যা করছি লেখালেখি বলেন, যেমন লেখালেখি আমি অনেকদিন যাবত কিন্তু বন্ধ আছিলাম, আমার লাস্ট বই 2000 সালে প্রকাশিত হয়েছে, তারপরে কিন্তু ওই যে আপনি কিন্তু একটা বই প্রকাশ করার পরে অনেক বছর বাদে আরেকটা বই প্রকাশ করছেন, এই গ্যাপটা কেন, বা একটা বই প্রকাশের ব্যাপারে কি কি প্রতিকূলতার সম্মুখীন হই আমরা? গ্যাপটা প্রথম যে জীবনের একটা মোড় নেওয়া, হঠাৎ করে পরিবর্তন হয়ে যাওয়া, মানে এক দেশ থেকে আরেক দেশে আসা, তারপরে এখানে এসে একটা সংগ্রামী জীবনের সাথে নিজেরা খাপ খাওয়ায় নেয়া, সংগ্রামী পরিবেশ, তারপরে ভাষা, আবহাওয়া, প্রকৃতির সাথে, এই কারণে একটা গ্যাপ হয়ে গেছিল। তারপরে কবিতা আমি রেগুলার লিখতাম, যখন কাজ করতাম বা লেখাপড়া করতাম তার মাঝে কিন্তু আমার কবিতা পড়া এখনো আমার কাছে সুনীল গঙ্গোপাধ্যায়, হেলাল হাফিজ সহ আমি যে আজকে এই যে কবিতাগুলো আজকে পড়লাম, কবি দেলোয়ার বা পার্থ সারথী, ওনাদের সব সংকলন আছে, আমি যেই যখন আমি দেশ ছাড়ি এগুলো সাথে করে নিয়ে আসি এবং আমার কাছে এখনো আছে। যেটা দুঃখের বিষয় যেটা, হ্যাঁ, যে কিন্তু দুঃখের বিষয় যেটা আসছিল যে লিখতে হইলে কিন্তু প্রকাশের একটা প্ল্যাটফর্ম দরকার। আপনি মনের ভিতরে যখন একটা ভাব জাগে, ভাবটা বাইর করতে হইলে আপনি কি তা করেন যে লেখেন, হয়তো একটা কবিতা নাইলে একটা গল্প নাইলে 2 লাইনের একটা কৌতুক কিছু একটা করেন, কিন্তু এটা করতে হইলে কিন্তু আপনি কোথাও যাইতে হইব। যেমন আমরা ছোটবেলাতে যখন সাপ্তাহিক খোয়াই আছিল, এখন দৈনিক খোয়াই, ওইটার মাঝে আমরা যে কবিতা বা আমরা কৌতুক লিখে পারাইতাম, তখন নিজের লেখাটা থাকলে ভালো লাগতো। তারপর আস্তে আস্তে বিভিন্ন রকম সাময়িকী আসিল। তো একটা সময় পর্যায়ে আপনি এই সংকলন গুলা বা বই প্রকাশটা যদি আপনি ভালো করে না করতে পারেন তাহলে কিন্তু এই জিনিসটা মনে হয় যে বৃথা। আমি লিখলাম এটা বইয়ে, আমার লেখা আমার ডায়েরিতে ফিরে রইল, এটা কি মানে হইলো? এই কারণে সাহস করে প্রথমবার আমি 2000 সালে আমি প্রথম কাব্যগ্রন্থ করি, কিন্তু একমাত্র প্রকাশনার যে যে একটা সিস্টেমেটিক একটা কি বলবো এটারে, আমি শব্দটাও ব্যবহার করতে চাই না, এটা গেরা কলে পড়ার কারণে যে আমি যে জীবনে যে একটা ধাক্কা খাইছিলাম, যে তারপরে চিন্তা করছিলাম যে আর কোনোদিন কোনো বই প্রকাশ করব না। প্রকাশকদের সাথে এবং এই সিস্টেমটার সাথে নিজের জড়িত করা যে একটা কষ্টের বিষয়, এই কারণে আমি ভাবছিলাম যে আর জীবনে কখনো বই বার করবো না। তারপরে আবার যে সোশ্যাল মিডিয়ার যুগে সবার সাথে আবার একটু রিকানেক্ট হইলাম, সবার সাথে যোগাযোগ করলাম, সবার অনুপ্রেরণা, এখানে রিপারও একটা কি আছে, এই একটা ক্রেডিট আছে, আমার বলছে যে না লেখালেখি করো, কেন করবা না, আগে তো খুব ভালো করতে। আরো অনেক বন্ধু বান্ধবরা আমার বন্ধু বান্ধবরা আমার কবিতা গল্প খুব পছন্দ করে, তারা বলে না তুই আরেকটা কিছু কর। তারপরে দ্বিতীয়বার করলাম, দ্বিতীয়বারে কিন্তু সেই জিনিসটাই দেখতেছি যে আমরা একটা সিস্টেমের মাঝে নাই। যেমন এই দেশে মনে করেন যে একটা যদি আপনি বই প্রকাশ করতে চান, তখন আপনি একটা লিটারারি এজেন্ট বলে, যে সাহিত্যের এজেন্ট। এই এজেন্ট কারা? এজেন্ট তারাই যারা মনে করেন যে এই দেশের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বা কলেজ থেকে যারা সাহিত্যের উপরে যারা ডিগ্রি করে বা লেখাপড়া করে, তারা হয়তো তখন এজেন্ট হিসেবে কাজ করে। আপনি তাদের কাছে যেতে পারবেন, ডাইরেক্ট আপনি পাবলিশারের কাছে যেতে পারতেন না। সব পাবলিশারে যদি আপনি সেলফ পাবলিশিং সেলফ ফান্ডিং হন তাহলে সব যাইবো, কিন্তু এই দেশের বেশিরভাগ পাবলিশাররাই কিন্তু আপনারা ডাইরেক্ট অ্যাকসেপ্ট করতে না, বলে তুমি লিটারারি এজেন্টের কাছে যাও, এজেন্ট রিভিউ করবো, আপনারা যোগাযোগ করবো, কথা কইবো, দেখবো আপনার এটা ঠিক আছে কিনা। তখন সে একটা জিনিস, একটা পাণ্ডুলিপি রেডি করে একটা প্রকাশনীর কাছে যাইবো, তার আবার লিস্টেড প্রকাশনী থাকে যে সেই এটা যাইবো, এটা যাইতে পারতো না। তখন প্রকাশনী গেলে এটা একটা এডিটোরিয়াল বোর্ডে যাইবো, এডিটোরিয়াল বোর্ডে যাওয়ার পরে তারা 2বার 3বার 4বার আপনার কাছে ফেরত দিব, তারপরে আপনি আবার এডিট করে পাঠাইবেন, তারপরে ফাইনাল যখন হইব তখন বইটা পাবলিশ করব। তখন যদি আপনার অংশ যদি কিছু টাকা দেওয়া লাগে দিবেন, আর না হইলে তারা পুরাটা দিব, না হইলে একটা সিস্টেমে আমরা যাইবো যে তুমি এতটুকু দিবা, আমরা অতটুকু দিব, তারা অতটুকু দিব। এবং ওইখান থেকে লিটারারি এজেন্ট এবং প্রকাশকরা ওইখান থেকে 15% বা 20% একটা কমিশন পাইব। এখন আপনি যদি সেলফ ফান্ডিং এ যান তাহলে বিষয়টা সম্পূর্ণ ব্যতিক্রম, আর সেলফ ফান্ডিং এই দেশে হয় না। আমি জাস্ট একটা উদাহরণ দিতেছি, আমি জানি যে এইটার সাথে বাংলাদেশের সম্পর্কটা ভিন্ন, কিন্তু আমার মনে হয় যে এরকম একটা সিস্টেমের মাধ্যমে আমাদের আসা উচিত, আসলে পরে বইয়ের কোয়ালিটি দেখা উচিত, কোয়ান্টিটি না। হ্যাঁ, ওইভাবে প্রকাশকরা এবং লেখকরা একসাথে কাজ করা দরকার, তাইলে যারা নতুন লেখক বা পুরাতন লেখকরা যারা, তারা একটা মূল্যায়ন পাবে। ধন্যবাদ এনাম ভাই, খুব মূল্যবান কথাগুলো আপনি কইছেন।
আমরা আসলে সময় সংক্ষিপ্ত করতে হইব, কারণ বাকা সময় গেছে, 1 ঘন্টার উপরে গেছে কি। এনাম ভাইয়ের কাছে হেলাল হাফিজর কোনো কবিতা আছে নি? এখন সামনে নাই, আছে অবশ্যই আছে। কইতে পারতা না আপনি? জিনাতর কাছেও নাই মনে হয়। আমি 1 সেকেন্ড দিলে আমি হয়তো বইটা আনতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি কবিতাটা বার করলে, কারণ উনি একজন খুব সুনামধন্য লেখক। আমি কবিতাটা, কিন্তু আমরা তো উনার কবিতা পড়াটা আসলে এটা বেয়াদবি হয়ে যায় যদি এইভাবে ভালো করে না পড়া যায়, খালি হয়তো গদ্যের মতো পড়ে যেতে পারি। ভুল ত্রুটি মাফ করে দিবা। আমি জিনাতর কাছে, যেহেতু আমরা নাচ দিয়া শুরু করলাম, তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে জিনাতর কাছ থেকে আমরা আরেকটা নাইলে নাচ শুনিলাই। ঠিক আছে, আমি আমার কাছে একটা নাচ কালেকশনে আছে, আব্দুস সালাম চৌধুরী কবি। আচ্ছা, উনি তো খুব ভালো লেখালেখি করেন। আজকে বুঝলাম না আমরা সালাম ভাই কেন নাই প্রোগ্রামও। আচ্ছা ইনশাআল্লাহ পরে শুনে নিবানে। আব্দুস সালাম চৌধুরীর একটা গজল আছে যে নবীজির শানে লিখছিল। তুমি যায় নামাজে বসরে বার, আল্লাহ রাসূল নামে নামাজ পড়ো, সেজদা করো, দুরুদ দমে দমে। নামাজ পড়ো, সেজদা করো, দুরুদ দমে দমে। তুমি মর্ম কথা বুঝবে আল্লাহর, বুঝবে আকাশ বাণী। সেই বাণীতে কত যে গুণ, কত সে মধুর ধ্বনি। সেই ধ্বনি ধ্বনি তসবিহাতে, জিকির তারি শানে। নামাজ পড়ো, সেজদা করো, দুরুদ দমে দমে। আল কোরআন তুমি দেখো রে মেলে, পড়ো অর্থ সহ। আছে সৃষ্টি সুখের কল্যাণ নিহিত, যেদিকে তুমি চাহো। তোর চাহনি হোক রে হোক মনে রাখিতে, অমূল্য সে দামে। নামাজ পড়ো, সেজদা করো, দুরুদ দমে দমে। তুমি এসো ফিরে আপন ঘরে, বাঁধো মনের বাঁধন। রহমান যিনি, রহিম তিনি, তিনি আপনজন। তার আপন হয়ে ভাবে ভাবে, ভাব গড়ো তার নামে। নামাজ পড়ো, সেজদা করো, দুরুদ দমে দমে। বাহ, অসাধারণ হয়েছে, অসাধারণ। আমরা সালাম ভাইও তোমার গজল শুনছন, তাই কইছেন অসাধারণ হয়েছে। ধন্যবাদ সালাম ভাই, আপনি অত সুন্দর একটা গজল লেখছেন, আপনার অসংখ্য ধন্যবাদ। আর আমার রিপা বোনকে ধন্যবাদ। মরিয়ম চৌধুরী আমরা লগে শরীক হইছেন, ধন্যবাদ বোন। আচ্ছা, এখন আমি এনাম ভাইয়ের কাছ থেকে হেলাল হাফিজর কবিতাটা শুনে নেই। আচ্ছা, কবিতাটা পড়ি। ছোট্ট একটা কবিতা, যেহেতু সময় নাই। ঘরোয়া রাজনীতি। ব্যর্থ হয়ে থাকে যদি প্রণয়ের এত আয়োজন, আগামী মিছিলে এসো, স্লোগানে স্লোগানে হবে কথোপকথন। আকালের এই কালে স্বাদ হলে পথে ভালোবেসো, ধ্রুপদী পিপাসা নিয়ে আসো যদি, লাল শাড়িটা তোমার পরে এসো। ছোট্ট করে কইলাম, অনেক কবিতা আছে আমার, সবগুলা কবিতা আমার পড়া, অনেকবার পড়া, কিন্তু যতই পড়ি ভালো লাগে। না, এসব কবিতা আসলে পড়লে ভালো লাগে, শুনলেও ভালো লাগে। তার কত জ্ঞানী মানুষ, কত গুণী মানুষ তারা লেখছেন, তার প্রতি সবসময় আমরা শ্রদ্ধা জানাই। ধন্যবাদ এনাম ভাই, আপনি আপনার অনুরোধটা রাখা পারছেন।
আচ্ছা, সম্মানিত দর্শক, আমরা কিন্তু অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আজকে অনুষ্ঠান চলাকালীন সময়ে বাক্কা আমরা নেটওয়ার্কে ডিস্টার্ব করছে, আশা করি আপনারা ক্ষমা সুন্দর চোখে দেখবা। তো অনুষ্ঠান শেষ করবার আগে আমি রিপা বইনের কাছ থেকে জানতে চাই, মানে দর্শকের উদ্দেশ্যে কিছু যদি মেসেজ থাকে সংক্ষেপে করে দিতে পারো। আজকে অবশ্যই যেহেতু আমি দর্শকদের একটা মেসেজ আমি দেখতে পারছি, কিন্তু আমি সব মেসেজ আমার চোখের সামনে আসে নাই, যেহেতু আমি স্টার্ট করিনি, এই জন্য আমি পরে ইনশাল্লাহ দেখে নিব। আর দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো, আপনাদের কারণে আমরা আজকে এই সময়টা আপনাদের সাথে আমি ভাগ করে নিতে পারছি। এটা আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা, আন্তরিক ধন্যবাদ, আমার ভালোবাসা। আপনারা ভালো থাকবেন। আর এএনটি টিভির পরিচালক আবুল হোসেন ভাইকে আমার সালাম, আমার শ্রদ্ধা, আমার কৃতজ্ঞতা আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আর সাহারা আপুর কাছে, এনাম ভাইয়ের কাছে আমার কৃতজ্ঞতা। আপনারা অনেক সময় নিয়ে আমার অনেক কিছু বলছি, আমি শেয়ার করতে পারছি, আমার জীবন নিয়ে, আমার বাবা চাচা সবার সম্বন্ধে বলতে পারছি, হবিগঞ্জের গুণীজনদের সাথে সম্বন্ধে বলতে পারছি। এটা আমার আসলে একটা প্রাপ্তি, এটা আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, আমার আন্তরিক ধন্যবাদ। আর আমি এএনটি টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, সারা বিশ্বে জোয়ারে যাতে এটা ছড়াইয়ে পড়ে। ধন্যবাদ। হ্যাঁ, আমার এনাম ভাইয়ের কাছে আমি জানতাম চাই যে লাস্ট কোন মেসেজ আছে নি দর্শকের উদ্দেশ্যে। ধন্যবাদ সারাফা। মেসেজ বলতে তো ধন্যবাদ যারা কষ্ট করে 1 ঘন্টার উপর এই বসে বসে আমাদের প্রোগ্রাম দেখতেছেন। আমি বিশ্বাস করি আমাদের দর্শকরা আজকে যারা মানে মনোযোগ দিয়ে শুনতেছেন, তারা হয়তো বা বেশিরভাগই হবিগঞ্জের, যেহেতু আমি আর রিপা হবিগঞ্জের, এবং বৃহত্তর সিলেটের, যেহেতু এটা সিলেটি অনুষ্ঠান, বাইরে যারা আছে তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের এই কথাগুলা শোনার জন্য। যারাই শুনতেছেন, রিগার্ডলেস বা বাংলাদেশের বা ইউকের, সবার কাছে আমি বলবো যে আমরা যে তথ্যগুলা দিছি রিপা এবং আমি, এই তথ্যগুলা যদি আমরা চেষ্টা করেছি যে সঠিক তথ্য দেওয়ার, গুণীজনদের সম্পর্কে সঠিক ব্যাখ্যা দেওয়ার, এবং তাদের সম্পর্কে যে আমরা আলোচনা করেছি যতটুকু যে সুন্দর করে চেষ্টা করছি, তারপরে হয়তো আমাদের ভুল ত্রুটি হইতে পারে। তবে আপনারা যা শুনছেন এর থেকে আপনারা একটা লেসন নিবেন, যে না একটা কিছু ভালো, একটা পজিটিভ জিনিসগুলা নিয়ে পজিটিভ জিনিস থেকে যে আপনারা চেষ্টা করবেন যে ভালো কিছু আপনারাও যাতে সমাজকে দিতে পারেন। এই জিনিসটা আমি বলবো যে এখান থেকে শুধু বিনোদন নিলাম শেষ হয়ে গেল তা না, এখান থেকে আপনারা কিতা পাইছেন, এটা খুব ভালো একটা কিছু জিনিস তো পাইছেন, কবিতা বা গল্পের মাঝখানে। এই জিনিসটা আপনারা পজিটিভ ভাবে নিবেন এবং আপনাদের জীবনে কাজে লাগাইবেন, এবং এই জিনিসটা আপনাদের অন্যদেরকেও আপনারা দিবেন, একটা ভালো জিনিস। এই যে হবিগঞ্জ এতগুলা গুণীজন, এটা কি সব বৃহত্তর সিলেটে এই যে একজন কবি দেলোয়ার, একজন কবি গোলাম মুর্তজা বা শেখ বানু, বা আমাদের আরো অনেকের কথা কইতে পারতাম যদি সময় নাই, লালন শাহ, হাসন রাজা, এরকম তো যুগে যুগে আরো আসবে। এদের আসার পেছনে, এদের আপনার যে এদের নিয়ে গবেষণা করার পিছনে নতুন প্রজন্মের সময়টা বেশি জরুরি। এটা হয়তো আমাদের একটা সূচনা হইতে পারে, রিপার কথাগুলো, আমাদের কথাগুলা, বা আরো অনেক দূর রয়ে গেছে। এই বাকিটা পার করার সময় হইলো যে যারা দর্শকরা যদি এটা উপভোগ করেন এবং পজিটিভ ভাবে নিয়ে থাকেন, তাহলে আমরা উপকৃত হব। ধন্যবাদ সারাফা। ধন্যবাদ এনাম ভাই, খুব মূল্যবান কথাগুলা কইছেন। আসলে আপনারা এই যে গুণীজন নিয়ে যে যতটুকু কথা হইলে, এটা তো শেষ হইতো নাই। আমি মনে করি পরবর্তীতে আবার আমরা আপনারা ইনভাইট করব, বা আরো যারা হবিগঞ্জের আমরা গণ্যমান্য ব্যক্তি আছেন কেউ যদি আইতে চাই, আমরা তারার কাছ থেকে পরবর্তী আরো কিছু আমরা জানার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ এনাম ভাই। সম্মানিত দর্শক, আপনারা অত সময় ধৈর্য ধরিয়া আমরা অনুষ্ঠান দেখছেন, এর লাগি আপনারা অসংখ্য ধন্যবাদ। অনেকে কমেন্ট দিয়া আমরা উৎসাহিত করছেন, আমরা কৃতজ্ঞতা স্বীকার করলাম। সকলের কমেন্টের উত্তর দিতাম পারছি না, এজন্য দুঃখিত। আর পর্দার আড়ালে আমরা আবুল হোসেন ভাই যথেষ্ট পরিশ্রম করছেন, তাই আমরা এই সুযোগ পিছনে এনটিভির উদ্যোগে, এর লাগে আজকে আমরা রোজ প্রাণের বাসায় কথাটা হইতে পারলাম, আমার খুব ভালো লাগছে। আর আমরা দুইজন মেহমান, তারার তো মনে কর মানে ভর্তি আছে, আরো অনেক জ্ঞানের কথা তারা লইয়া আইসলা। আমি দুঃখিত আমার দুই সম্মানিত মেহমানগুলোর কাছে যে আমি পারছি না আপনারা সময় দিতাম, যেহেতু সময় 1 ঘন্টা, কিন্তু অলরেডি 1.5 ঘন্টার খান্দে লইলা। ইনশাআল্লাহ অন্য কোনো সময় আবার আপনারা আইবা। আর আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহ, আগামী রোববারে আবার আপনারা লগে
শরীর কই মাইয়া ওলাই সিলেটি শিকর প্রোগ্রাম লইয়া আপনারা সব সময় আমরা লগে থাকবা। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুকা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।